আমি স্বাগত। আমি মোহাম্মদ তৌহিদুর রহমান, মর্সকরের বাংলা প্যানেলের একজন শিক্ষক। এর আগে একদিন আপনার সঙ্গে দেখা হয়েছে, আজকে দ্বিতীয় দিন আমি আপনাদের সঙ্গে এসেছি। হয়তো বাংলা ক্লাসটাও নেওয়ার জন্য আবার। তো আপনারা যারা দেখতে পাচ্ছেন তারা একটু কাইন্ডলি জানাবেন যে আমাকে ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা, বা আমার বোর্ড দেখতে বা আমার কথা শুনতে কোনো প্রবলেম হচ্ছে কিনা। যদি এরকম কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে আমাকে বলবেন, আমি চেষ্টা করব এটার সমাধান আনার জন্য। ঠিক আছে? একটু জাস্ট আমাকে একটু কমেন্টে জানান যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। এর মাঝে আমিও একটু হালকা চেক করে আসি, যে জাস্ট লাইভটা একটু চেক করে নিই যে সব ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা। ঠিক আছে? এর মধ্যে হয়তো অনেকে জয়েন করে গিয়েছেন। যারা জয়েন আছেন তাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আবার অলরেডি 107 জনের মতো জয়েন করেছেন। একটু জাস্ট জানাবেন যে আমি যে বোর্ডটা ঠিকঠাক আছে কিনা, বা আমার কথা স্পষ্ট শোনা যাচ্ছে কিনা। অনেকে বলছে নো প্রবলেম, নো প্রবলেম, আলহামদুলিল্লাহ, এভরিথিং ইজ ওকে। ঠিক আছে, অনেক দেখছেন। আমি সবার কাছে জানতে চাচ্ছি গত ক্লাসে যারা করেছেন তাদেরকে আসলে আমাকে অনেক ভালোভাবে সাপোর্ট দিয়েছেন। তাদের সাপোর্টের জন্য হয়তো আজকে আমি আবার আপনাদের সামনে এসেছি। তো ইনশাল্লাহ আগামী ক্লাসগুলোতে থাকবো। আর আপনাদের সাপোর্টটা আসলে খুবই দরকার আমাদের। আপনাদের সাপোর্টটা আমাদের খুবই দরকার। আপনাদের দোয়া দরকার। আমরা মায়াটা ছড়িয়ে দিতে চাই পুরো পৃথিবীতে, শুধু বাংলাদেশ না, পুরো পৃথিবীতে। ঠিক আছে? ওকে, একটু আমি জাস্ট কমেন্টগুলো চেক করে নিচ্ছি। আমি ক্লাসটা খুব দ্রুতই শুরু করব। ক্লাস আমি দ্রুত শুরু করবো। জাস্ট দেখতেছি যে মানে সবাই একটু এর মধ্যে চলে আসুক আমাদের। আর আপনারা যারা দেখছেন তারা একটু জাস্ট লাইভটা শেয়ার করুন, তাহলে অন্যরা যারা আছে তারাও জেনে যাবে। ঠিক আছে? ওকে, জাস্ট ওকে। অনেকেই সালাম জানিয়েছেন। ওয়ালাইকুম সালাম, থ্যাংক ইউ। আমার সঙ্গে অনেকেই জয়েন করে ফেলছেন। একটু জাস্ট ওয়েট করছি, প্রায় 200-র উপরে অনেকজন জয়েন করে ফেলছে। ক্লাসটা শুরু করবো, একটু পরে ক্লাসটা শুরু করবো। আপনারা একটু আমার সঙ্গে জয়েন হয়ে নেন, বা একটু বলেন যে কোথাও মানে প্রবলেম হচ্ছে কিনা। আমি একটা ওয়ার্ড লিখছি, শব্দ লিখছি, দেখুন। ওকে, সবাই একটু জানাবেন যে আমি কি লিখেছি। কমেন্টে জানান যে আমি কি লিখেছি, আমার লেখাটা ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা। আমি আরেকটু স্পষ্ট করে লিখি, তাহলে হয়তো আরো ভালো করে দেখতে পাবেন। ঠিক আছে? ওকে, একটু জানান যে আমার লেখাটা ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা। সালাম জানিয়েছি। ওকে, যারা সালাম জানিয়েছেন তাদেরকে ওয়ালাইকুম আসসালাম। ওকে, অনেকেই ওনার ফ্রেন্ডদেরকে মেনশন করেছেন। ঠিক আছে, আপনাদের এই ইন্সপিরেশন গুলো বা ভালোবাসাগুলো আমাদের চলতে ফিরতে সাহায্য করে আপনাদের। ঠিক আছে, আমি আজকে ক্লাসের টপিকসে চলে যাই। আর আমার কথা যদি আপনাদের কখনো বুঝতে প্রবলেম হয়, যে স্যার বা ভাইয়া যেভাবে পারেন মেনশন করবে, কোনো সমস্যা নেই, অ্যাড্রেস করতে পারেন যে আপনার কথাটা বুঝি নাই বা শুনতে পাচ্ছি না, তখন আমাকে জাস্ট একটু কমেন্ট করে জানাবেন। আমি সুযোগ পেলে কমেন্টগুলো চেক করব। আর সাউন্ড বা ইন্টারনেটে দেখতে কোনো প্রবলেম হলে আগে দেখবেন যে অন্য কারো প্রবলেম হচ্ছে কিনা। যদি অন্য কারো প্রবলেম না হয় তাহলে একটু ভেবে নেবেন যে আপনার নেটওয়ার্কের কোনো প্রবলেম হচ্ছে। ঠিক আছে? আর একটু কষ্ট করে থাকুন, দেখুন, শিখুন। ঠিক আছে? আমরা শিখতে এসেছি, আমরা শিখতে এসেছি, আমরা শিখবো, জানবো। আজকে আমরা শিখবো শব্দ প্রকরণ। শব্দ প্রকরণ, এই শব্দ প্রকরণ, এই টপিকসটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা টপিকস। এখানে অনেক কিছুই আমাদের জানতে হবে। এখান থেকে প্রশ্ন সব জায়গাতেই আসে। প্রাথমিক মানে শিক্ষক নিয়োগ পরীক্ষাতেও আসছে, বিসিএস পরীক্ষাতে আসছে, অ্যাডমিশন টেস্ট পরীক্ষা বা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা আসছে। আমি দেখেছি যে আরো অনেকগুলো জব পরীক্ষাতেও আসছে। তার মানে আমরা এই টপিকসটাকে কোনোভাবে স্কিপ করতে পারবো না। যদি আমরা এই টপিকসটাকে স্কিপ করি তাহলে এই সহজ টপিকস থেকে আমাদের 1 মার্কস চলে যাবে। কারণ কি, এখান থেকে কোনো কোনো পরীক্ষা আপনি 1টা মার্কস পাবেন। কারণ কি, প্রত্যেকটা মার্কস কিন্তু পরীক্ষার সময় অবশ্যই জরুরি। আপনি দেখবেন যে 0.25 মার্কস বা 0.1 মার্কসের জন্য আপনি অনেক ধরনের পিছিয়ে চলে যাবেন। তার মানে প্রত্যেকটা টপিকসকেই আমরা গুরুত্ব সহকারে দেখবো। প্রথমের দিকে যে টপিকসগুলো আছে এগুলো অবশ্যই অতি গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে প্রশ্ন অনেক আসে। ঠিক আছে?
ওকে, বলেছে যে নার্ভাস হলে ঘেমে যায়। আসলে নার্ভাস হওয়ার সঙ্গে ঘেমে যাওয়ার সম্পর্কটা কিছু আছে। তবে যতদিন বেশি গরম ছিল হয়তো সেই কারণে ঘেমে গেছি। নার্ভাসনেসও কিছুটা ঘেমে যায়। আর নার্ভাস তেমন কিছু না, যদি ক্লাস রেগুলার ক্লাস নিতে হয় তো আমি যা জানি তা জানাবো, জাস্ট এইটুকু। ঠিক আছে, আপনারা সঙ্গে থাকবেন, আপনারা দোয়া করবেন, আপনারা আমার পাশে থাকবেন, দেখবেন যে আজকের ক্লাসটাও গত ক্লাসের থেকে আরো ভালো লাগছে, আরো প্রাণবন্ত। ঠিক আছে, ওকে, তাহলে আমরা একদম ক্লাসের দিকে ফিরে যাই। আমরা শিখেছিলাম যে শব্দ প্রকরণ। আগে প্রথমে আমরা সংজ্ঞাটা জেনে নিব। প্রথমে জেনে নেব কি সংজ্ঞাটা। আমরা প্রথমে একটু বলতে শব্দটাকে বলে, শব্দ বলতে কি বোঝায়? শব্দ হচ্ছে কতগুলো বর্ণ বা বর্ণ সমষ্টি পাশাপাশি বসে যদি অর্থবোধক ধ্বনি উচ্চারিত হয় তাকে শব্দ বলে। ঠিক আছে, আমি আরেকবার রিপিট করে দিচ্ছি যে কতগুলো বর্ণ বা বর্ণ সমষ্টি পাশাপাশি বসে যদি অর্থবোধক ধ্বনি উচ্চারিত হয় তাকে কি বলে? শব্দ বলে। এই সংজ্ঞা থেকে তেমন কোনো প্রশ্ন পরীক্ষায় আসে না, তবে সংজ্ঞাটা জেনে রাখা ভালো। পরীক্ষায় প্রশ্ন আসবে এই শব্দের প্রকার ভিত্তিক আপনাদের প্রশ্ন করা হয় সাধারণত যে শব্দ কত প্রকার বা শব্দটা কয় ভাগে ভাগ করে, তাহলে উত্তর করতে আপনি নিজেই কনফিউজ হয়ে যাবেন। কারণ কি এই প্রশ্নটা একটু কনফিউজিং প্রশ্ন। আচ্ছা, প্রশ্নটা করাটাই ভুল হয়েছে। প্রশ্ন হবে যে শব্দকে কয়টি দৃষ্টিকোণে ভাগ করা যায়। আপনাকে যদি প্রশ্ন করে যে শব্দকে কয়টি দৃষ্টিকোণে ভাগ করা হয়, আপনি উত্তর দেবেন কয়টি? 3টি। আজকে আমরা এই 3টা দৃষ্টিকোণ থেকে যে শব্দকে কি কিভাবে ভাগ করা হয়েছে এগুলোই শিখবো। ঠিক আছে, আপনারা সবাই প্রস্তুত তো? আপনারা প্রস্তুত হওয়া মাত্রই আমি আমার ক্লাসের মেইন টপিকসে যাওয়া শুরু করব। ওকে, সাউন্ড প্রবলেম হচ্ছে, এক্সট্রা একটা সাউন্ড এসেছে, ওইটা হয়তো মোবাইলের একটা রিংটোন বেজে উঠছিল, এটা আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এখন মনে হয় সাউন্ড প্রবলেম হচ্ছে না। আচ্ছা, আমার কথা কি কম শোনা যাচ্ছে না এক্সট্রা নয়েজ এসেছে? একটু জানাবেন। আমার কথা রিপিট হচ্ছে? এখনো কি আমার কথা রিপিট আসছে এই মুহূর্তে? একটু জানাবেন। সাইড টকিং হচ্ছে, ঠিক আছে। সাইড টকিংটা আসলে আমার রুম থেকে না, তো ওবায়দুল্লাহ স্যার কাজ করছেন, তো ওই কাজের জন্য একটু ফোন আসছে। আমি স্যারকে একটু বলছি যে স্যার ওখান থেকে সাউন্ড আসছে। বাকি সাউন্ড ঠিক আছে, পাশাপাশি ওদের এক্সট্রা একটা নয়েজ আসছে। আমি ওদের ক্যান্সেলেশন করছি, করার পরে ক্লাস স্টার্ট করছি। জাস্ট একটু টাইম দেবেন, আপনারা আমাদের সঙ্গে জড়িত হয়ে থাকেন। আজকে তো অনেক ভালো কিছু। হ্যাঁ তহিদ, হ্যাঁ তহিদ বলো। এক্সট্রা সাউন্ড আসছে, ওইটাও মানে আচ্ছা 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 রাজিব আপনি ছোট করে আশা করছি প্রবলেমটা সলভ হয়ে গেছে। আমি মজুল্লাহ স্যারকে ফোন করেছি, উনি প্রবলেম সলভ করেছেন। ঠিক আছে, এখন একটু কাইন্ডলি জানাবেন যে এখন আপনারা ঠিকঠাক শুনতে পাচ্ছেন কিনা, আমাকে ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা, আমি বোর্ডে যা লিখেছি তা দেখা যাচ্ছে কিনা, বা এক্সট্রা কোনো নয়েজ আসছে কিনা, জাস্ট একটু জানান। জানানোর পরে ক্লাসে পড়া শুরু করে দেব। ঠিক আছে, ওকে ওকে। উম্মে কেমন হয় স্যার? অপরাজিতা বলেছেন যে স্যার সব ঠিক আছে। ওকে, এখন ঠিক আছে, থ্যাংক ইউ। জাস্ট ঠিক করে না স্যার। ওকে, আমি ক্লাসটা শুরু করে দিই তাহলে। ওকে, আমি প্রথমে শব্দের সংজ্ঞা বলেছিলাম, যেহেতু ক্লাসে একটু ইন্টারাপ্ট হলো আমি আরেকবার বলছি। ঠিক আছে, শব্দের সংজ্ঞাটা হচ্ছে যে কতগুলো ধ্বনি বা ধ্বনি সমষ্টি অথবা বর্ণ বা বর্ণ সমষ্টি পাশাপাশি বসে যদি অর্থবোধক ধ্বনি উচ্চারিত হয় তখন থেকে কি বলে? শব্দ বলে। তার মানে বোঝেন যে শব্দ হতে গেলে অবশ্যই অর্থবোধক ধ্বনি উচ্চারিত হবে। যদি অর্থবোধক কোনো ধ্বনি উচ্চারিত না হয় তখন আমরা তাকে শব্দ বলতে পারবো না। যেমন দেখেন, আমি কতগুলো ধ্বনি লিখলাম, ধ্বনিগুলো লিখলে কি হয়ে যাবে? বর্ণ হয়ে যাবে। ঠিক আছে, যেমন দেখেন, যদি আমি লিখলাম ক ল ম। এখন একটু দেখেন যে এখানে ক কিন্তু একটা কি বলেন তো? বর্ণ। ল একটা কি? বর্ণ। আবার ম কি? একটা বর্ণ। কতগুলো বর্ণ কি হয়েছে? পাশাপাশি বসেছে। পাশাপাশি বসে অবশ্যই একটা অর্থবোধক ধ্বনি উচ্চারিত হয়েছে। তার মানে কলম দ্বারা আমরা বুঝি, যা দ্বারা আমরা লিখতে পারি বা লেখা হয়। তার মানে দেখেন কলমের কিন্তু অর্থবোধক ধ্বনি আছে, এই জন্য আমরা কলমকে কি বলতে পারি? শব্দ বলতে পারি। এখন দেখেন এই কলমটাকে যদি আমি ঘুরিয়ে বা উল্টো করে লিখি, উল্টো করে লিখলে কি হচ্ছে? হয়ে যাচ্ছে যে ম ল ক। এখন দেখেন এই ম ল ক, মলক বলতে কি দুনিয়ায় কিছু আছে বা বাংলায় কি কিছু আছে? নেই। মলক বলে আসলে আমরা কিছু পাই না, এটা কোনো শব্দের মধ্যে পড়ে না। দ্যাটস ওয়াই মলক ও মলক, মলক কিন্তু কোনো শব্দ না। শব্দ হতে গেলে অবশ্যই তার অর্থ থাকতে হবে। ক্লিয়ার? আশা করছি বুঝতে পারছেন, এটা খুবই সহজ টপিকস। ওকে, ঠিক আছে। ওকে, এই মুহূর্তে যারা জয়েন করেছেন তাদেরকে আমি আবার আমাদের এই মার্চ ফরওয়ার্ডের ক্লাসে স্বাগত জানাচ্ছি এবং আপনাদেরকে অনুরোধ করছি যে এই লাইভ ক্লাসটা একটু শেয়ার করুন।
আপনারা যত বেশি শেয়ার করবেন তত বেশি আমাদের এনগেজমেন্টটা বেড়ে যাবে, তত বেশি আমরা মায়া ছড়াইতে পারবো। ঠিক আছে, আপনাদের একটি শেয়ার আমাদের অনেকগুলো মায়া হিসেবে জমা হয়ে যাবে। ওকে, ঠিক আছে, এবার আমরা শব্দের প্রকারভেদ শিখবো। আমি বলেছিলাম যে শব্দের প্রকারভেদটা এভাবে প্রশ্ন হবে যে শব্দকে কয়টি দৃষ্টিকোণ থেকে ভাগ করা হয়েছে। আপনাকে যদি বলা হয় যে শব্দ কত প্রকার, তাহলে প্রশ্নটা ভুল হয়ে যাবে। ঠিক আছে, দেখেন এই শব্দের প্রকারভেদ কে বা শব্দকে কয়টি দৃষ্টিকোণে ভাগ করেছে, তিনটি দৃষ্টিকোণে ভাগ করেছে। আমরা একটা একটু করে লিখবো আর একটা একটু করে শিখবো। ওকে, দেখেন এক নম্বর হচ্ছে যে গঠনমূলক বা গঠন অনুসারে। আমরা একটা একটা করে শিখবো। দেখেন প্রথমে লিখেছে কি গঠনমূলক, তার মানে এই শব্দের একটা দৃষ্টিকোণ হচ্ছে গঠন অনুসারে। এই গঠন অনুসারে বা গঠনমূলক শব্দকে ভাগ করা হয়েছে দুই ভাগে। কয় ভাগ করা হয়েছে? দুই ভাগে। একটা হচ্ছে মৌলিক শব্দ, একটা কি শব্দ? মৌলিক শব্দ। ওকে, গঠন অনুসারে শব্দকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা যদি মৌলিক হয় তাহলে অপরটা কি বলেন তো দেখি, একটু কমেন্টে জানান। শব্দকে তিনটা দৃষ্টিকোণে ভাগ করা হয়েছে। এক নম্বর হচ্ছে গঠনমূলক, গঠনমূলক শব্দের এক নম্বর হচ্ছে মৌলিক শব্দ। তাহলে দুই নম্বর শব্দটা কি দেখি তো, উত্তর করেন, কে কে আছেন একটু উত্তর করেন দেখি। আমি জাস্ট জানতে চাই যে গঠনমূলক শব্দ কয় প্রকার? দুই প্রকার। এক নম্বরটা মৌলিক, তাহলে দুই নম্বরটা কি? ওকে, অনেকে বলেছেন যে দুই নম্বরটা যৌগিক, কেউ বলেছেন সাধিত। হ্যাঁ, এই জায়গাতে একটু কনফিউজড হয়ে যায়, অনেকেই কনফিউশনের উত্তরটা ভুল দিয়ে ফেলে। আসলে অনেকে যখন একটা জায়গায় পায় মৌলিক, তখনই ভেবে নেয় যে অপরটা অবশ্যই যৌগিক হবে, কিন্তু এই অপরটা যে যৌগিক হবে না, এইটাই আপনাকে জানতে হবে। এই গঠন শব্দ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে মৌলিক শব্দ আর একটা হচ্ছে সাধিত শব্দ। আরেকটা কি শব্দ? সাধিত। মনে রাখবেন এটা কিন্তু যৌগিক না। ঠিক আছে, আবার বলছি যে গঠন অনুসারে শব্দ কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে মৌলিক শব্দ আর একটা হচ্ছে সাধিত শব্দ। মাথায় রাখবেন, কখনোই মৌলিক পেয়ে খুব তাড়াহুড়ো করে যৌগিক লিখবো, যৌগিক লিখেছে তো ভুল করেছে। আশা করছি বিষয়টা ক্লিয়ার হয়েছে। এবার আসলে আমরা শিখবো যে মৌলিক শব্দ কি। দেখেন মৌলিক শব্দ কাকে বলে? মৌলিক বলতে আমরা কি বুঝি? মৌলিক বলতে বুঝি যে একক বা যার আর কোনো গোষ্ঠী পায় না। আর শব্দের ক্ষেত্রে হচ্ছে যে মৌলিক বলতে বুঝি যে শব্দগুলোকে আর কোন অর্থবোধক শব্দে আমরা ভাঙতে পারি না বা বিশ্লেষণ করতে পারি না, তাকেই মৌলিক শব্দ বলে। ওকে, ঠিক আছে, অনেকেই উত্তর ঠিক করেছেন, আমি দেখতে পেরেছি অনেকে সাধিত উত্তর করেছেন। ওকে, ঠিক আছে, তাহলে আমরা মৌলিকটা আরেকবার কিছু উদাহরণ লিখি। আমরা মৌলিক উদাহরণ দেখেন, যদি আমি লিখি মা, মৌলিক উদাহরণ কি লিখলাম? মা। তারপরে দেখেন আমি কিন্তু চাইলে মাকে আর অর্থবোধক কোনো শব্দে ভাঙতে পারি না। হ্যাঁ, চাইলে আমরা মাকে ভাঙতে পারি। মাকে ভাঙলে কি পাই? পাই হচ্ছে ম যোগ আ। কি পাই আমরা? ম যোগ আ। কিন্তু দেখেন ম বা আ এর কোনো নির্দিষ্ট কোনো অর্থ নেই। দ্যাটস ওয়াই মা হচ্ছে মৌলিক শব্দ, মাকে আর কোনো অর্থবোধক শব্দে ভাঙা যায় না। আবার দেখেন এরপরে আমি উদাহরণ লিখি গোলাপ। কি লিখলাম? গোলাপ। এখন দেখেন গোলাপকেও কিন্তু আমরা ভাঙতে পারি না, এজন্য গোলাপ কোন শব্দ? মৌলিক শব্দ। আবার দেখেন যদি আমি লিখি তিন, কি লিখলাম? তিন। দেখেন তিনকেও কিন্তু আমরা আর অন্য কোনো ভাবে ভাঙতে পারি না, কোনোভাবে ভাঙা যায় না। দ্যাটস ওয়াই তিন কোন শব্দ? মৌলিক শব্দ। তার মানে মৌলিক শব্দের সংজ্ঞাটা এরকম যে যে শব্দগুলোকে কোনোভাবে আর অর্থবোধক শব্দে ভাঙতে পারি না বা ভাঙলে বা বিশ্লেষণ করলে আর কোনো অর্থবোধক ধ্বনি থাকে না, তাকে কি শব্দ বলে? মৌলিক শব্দ বলে। ব্যাপারটা কি ক্লিয়ার? বুঝতে পেরেছেন? ওকে, বুঝতে পেরেছেন। এরপর আসেন আমরা শিখবো সাধিত শব্দ। আসেন সাধিত শব্দ কাকে বলে? সাধিত শব্দ হচ্ছে যে শব্দগুলোকে আমরা ভাঙতে পারি বা বিশ্লেষণ করতে পারি, অথবা ভাঙলে বা বিশ্লেষণ করলে একটা অর্থবোধক ধ্বনি পায় বা একটা অর্থবোধক শব্দ পায়, তাকে কি বলে? সাধিত শব্দ বলে। আমি আরেকবার রিপিট করছি, খুবই শর্টকাটে যদি সিম্পলি বলি সাধিত শব্দ কি, দেখেন যে শব্দকে ভাঙলে আমরা ন্যূনতম একটা মৌলিক শব্দ পাই, তাকে কি বলে? সাধিত শব্দ বলে। তার মানে সাধিত শব্দ অবশ্যই আমরা ভাঙতে পারবো। যেমন দেখেন যদি আমি লিখি গোলাপি, কি লিখলাম? গোলাপি। এখন দেখেন আমরা গোলাপিকে কিন্তু ভাঙতে পারি। গোলাপিকে কিভাবে ভাঙতে পারি? আচ্ছা একটু ভেঙে দেখাই। আমরা গোলাপিকে ভাঙলে পাই গোলাপ যোগ ই, এখানে একটা দীর্ঘ ই প্রত্যয় যুক্ত হয়েছে। তাহলে দেখেন এই যে ভাঙার পর একটা শব্দ পেয়েছি, সেটা কি? গোলাপ পেয়েছি। এই গোলাপটা কি শব্দ? মৌলিক শব্দ। তার মানে দেখেন সাধিত শব্দকে ভাঙলে আমি একটা কি শব্দ পাচ্ছি? মৌলিক শব্দ পাচ্ছি। এইটুকুতে কারো কি কোনো প্রবলেম আছে বা বুঝতে কোনো প্রবলেম আছে? আশা করছি এটা খুবই সহজ টপিক, খুবই ইজি বিষয়, বুঝতে কোনো প্রবলেম হয়নি। আমি আসলে আরো কিছু উদাহরণ দিচ্ছি, দেখেন যদি আমি লিখি মামা, মামাকে ভাঙলে কি পাই?
একটা বলছি মা আর একটা হচ্ছে মা, তাই না? এখন দেখেন মামা বলতে কি বুঝি, মায়ের ভাইকে। দেখেন মামাকে ভাঙলে কি বুঝছি, মা এবং মা, দুটো মা, তার মানে কি মায়ের সঙ্গে মামার একটা রিলেশন আছে, তার মানে কি অর্থটাও ঠিকঠাক দিচ্ছে এবং ভাঙলে আমরা অর্থবোধক শব্দ পাচ্ছি বা অর্থবোধক ধ্বনি পাচ্ছি। দ্যাটস ওয়াই মা একটা হচ্ছে মৌলিক শব্দ, এই মা একটা মৌলিক শব্দ। তার মানে এটা কোন শব্দ? এটা অবশ্যই সাধিত শব্দ। কারণ কি সাধিত শব্দ ভাঙলে আমরা ন্যূনতম একটা মৌলিক শব্দ পাবো। ওকে ওকে, আসেন আরো একটা উদাহরণ দিয়ে ক্লিয়ার করছি, যে যিনি এখনো বুঝতে পারেননি তার জন্য। দেখেন আমি লিখলাম একটা শব্দ, লিখলাম তিন। দেখেন এই তিন শব্দটা কিন্তু মৌলিক শব্দ, কারণ কি তিনকে আমরা কোনোভাবে ভাঙতে পারি না বা ভাঙা যায় না, ভাঙলে কোনো অর্থবোধক ধ্বনি থাকে না। হ্যাঁ ভাঙা যাবে না, কেন ভাঙা যাবে, যে কোনো ভাবে ভাঙা যাবে, ক্ষুদ্রতম অংশে আমরা ভাঙতে পারবো, কিন্তু ক্ষুদ্রতম অংশে ভাঙার পরে আর কোনো অর্থ থাকবে না। যদি অর্থ না থাকে ওই ভাঙার কোনো দাম নেই, ঠিক আছে? এখন দেখেন তিনকে যদি আমি বানাই ফেলি তিন এক, তিনকে আমি কি বানিয়ে ফেলেছি, তিন এক। এখন দেখেন আমরা তিন এককে কিন্তু ভাঙতে পারি, তিন এককে যদি ভাঙি তাহলে কি হয়, তিন যোগ এক। দেখেন তিন এককে ভাঙার পরে কি হচ্ছে, তিন যোগ এক। এখন আমাকে একটু কমেন্টে জানান তো, তিন এক এটা কি মৌলিক শব্দ না সাধিত শব্দ? ওকে, অনেকে কমেন্ট করছেন। ওকে, হ্যাঁ অনেকে আবার কমেন্ট দিতে গড়মিল, হ্যাঁ গড়মিলও অবশ্যই আপনার সাধিত শব্দ, কারণ কি গড়মিলকে ভাঙলে কি পাই, গড় প্লাস মিল, গড়মিল। আবার প্রশাসন, হ্যাঁ প্রশাসনকে ভাঙা যায় প্র যোগ শাসন, এটা উপসর্গ দিয়ে ভাঙতে পারি, ঠিক আছে? হ্যাঁ গড়মিল এটা উপসর্গ, যদি বলি যে গড়মিল, গড়মিলকে ভাঙলে কি পাই, যে গড় যোগ মিল, গড়মিল। তাহলে দেখেন আমরা ভাঙতে পাচ্ছি, এই গড়টা কি বলেন তো, উপসর্গ, গড়টা কি উপসর্গ, কোন উপসর্গ, ফার্সি। ঠিক আছে, এটা আমরা পারবো ইনশাআল্লাহ, এটা খুবই সহজ। তারপরে দেখেন আমরা প্রথমেই শিখলাম যে শব্দের যে শ্রেণীবিভাগ বা শব্দকে আমরা তিনটা দৃষ্টিকোণে ভাগ করেছি। এক নম্বর হচ্ছে গঠন অনুসারে, ঠিক আছে? এই গঠন অনুসারে শব্দ কয় প্রকার, দুই প্রকার। এক নম্বর কি মৌলিক শব্দ, মৌলিক শব্দ কাকে বলে, যে শব্দগুলোকে ভাঙলে বা বিশ্লেষণ করলে আর কোনো অর্থবোধক ধ্বনি পায় না, তাকে কি শব্দ বলে, মৌলিক শব্দ বলে। উদাহরণ কি, মা, গোলাপ, হাত ইত্যাদি। আর সাধিত শব্দ কি, যে শব্দগুলোকে ভাঙলে বা বিশ্লেষণ করলে ন্যূনতম একটা মৌলিক শব্দ পাই, তাকে কি বলে, সাধিত শব্দ বলে। যেমন কি হাতা, তেমন কি হাত যোগ আ, হাতা। গোলাপি, গোলাপ যোগ ই, গোলাপি। গড়মিল, গড় যোগ মিল, গড়মিল। প্রশাসন, প্র যোগ শাসন, প্রশাসন। তার মানে কি এগুলোকে ভাঙলে আমরা একটা করে মৌলিক শব্দ পাচ্ছি। এটা খুবই সহজ, এটা ক্লিয়ার হয়েছে। এখান থেকে কোশ্চেন আসে যে নিচের কোনটি মৌলিক শব্দ। সাধিত শব্দ নিয়ে প্রশ্ন খুব আসে না বা আসেনি বললেই চলে। যেমন গোলাপ যে মৌলিক শব্দ, এটাকে মনে করে আসলো, তো আসলে সাধিত শব্দ সেটা হচ্ছে গোলাপি। যে গোলাপি কোন শব্দ, গোলাপি হবে সাধিত শব্দ। ওকে, এরপর আসে আমরা পরের যে শ্রেণীবিভাগটা শিখবো, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। এই পার্ট থেকে সবচেয়ে বেশি প্রশ্ন পরীক্ষায় আসছে, ঠিক আছে? সেটা হচ্ছে অর্থ অনুসারে, এবং এটা খুব মজার টপিক, তাই আমরা একটু মজা করে শিখি। খাতা দেখেন যে অর্থ অনুসারে শব্দ তিন প্রকার। অর্থানুসারে বা অর্থমূলক, এটা অর্থমূলক আমরা লিখতে পারি, অর্থানুসারেও লিখতে পারি, অ্যাজ ইউ উইশ। তবে অর্থানুসারে শব্দ কয় প্রকার, তিন প্রকার। এটা আমরা ভালো করে শিখবো, ঠিক আছে? এইটার এক নম্বরে কিন্তু হবে যৌগিক। অনেকে কিন্তু ওই মৌলিকের সঙ্গে যৌগিক গুলিয়ে ফেলেন, কিন্তু না, যৌগিকটা আসলে কোথায় বলেন তো, অর্থ অনুসারে। অর্থকে যখন আমরা অর্থ অনুসারে যখন শব্দকে ভাগ করেছি, তখন আমরা কোনটা পেয়েছি, যৌগিক এক নম্বরে। আসেন আমরা প্রথমে শিখবো যৌগিক। কি শিখবো, যৌগিক। আসেন যৌগিক শব্দ কাকে বলে, সংজ্ঞাটা জরুরি, সংজ্ঞাটা আপনাকে বুঝতে হবে। যৌগিক শব্দের সংজ্ঞা হচ্ছে যে শব্দকে ভাঙলে বা বিশ্লেষণ করলে যার ব্যুৎপত্তিগত অর্থ আর ব্যবহারিক অর্থ একই রকম হয়, তাকে কি বলে, যৌগিক শব্দ বলে। কি ক্লিয়ার, বুঝতে পেরেছেন? মনে হয় এখনো বুঝতে পারেনি, আমি আরেকবার রিপিট করে দিচ্ছি, এরপরে উদাহরণের মাধ্যমে আপনাদেরকে ক্লিয়ার করে দেবো। ইনশাআল্লাহ বুঝতে পারবেন, ইনশাআল্লাহ বুঝতে পারবেন, ঠিক আছে? একটু মনোযোগ দেন, দেখেন, শিখেন, শিখতে পারবেন ইনশাআল্লাহ। আসেন যৌগিকের সংজ্ঞাটা কি। সংজ্ঞাটা বললাম যে শব্দকে ভাঙলে বা বিশ্লেষণ করলে যার ব্যুৎপত্তিগত অর্থ আর ব্যবহারিক অর্থ একই রকম হয়, তাকে কি শব্দ বলে, যৌগিক শব্দ বলে। এখন আপনার মধ্যে খটকা লেখা আছে বা প্রশ্ন লেখা আছে যে স্যার ব্যুৎপত্তিগত অর্থ কি, বা ব্যুৎপত্তিগত অর্থ বলতে কি বুঝি? আসলে ব্যুৎপত্তিগত অর্থটা হচ্ছে যে একটা শব্দকে ভাঙলে বা শব্দটা যেভাবে তৈরি হয় সেটাকে আমরা বলি ব্যুৎপত্তিগত অর্থ। আর ব্যবহারিক অর্থ বলতে কি বুঝি, ব্যবহারিক অর্থ হচ্ছে শব্দটাকে আমরা কোন অর্থে ব্যবহার করি, ঠিক আছে? আসেন আমি কিছু উদাহরণ দিচ্ছি।
দেখ উদাহরণ যদি দেই যে এরকম যদি লিখি যে লিখলাম হচ্ছে নায়ক। আচ্ছা আমি এই পাঁচটা একটু ইরেজ করে দেই তাহলে সুবিধা হবে। আমি এগুলো যৌগিক শব্দ শিখছি, আপনারা যৌগিক শব্দটা মাথায় রাখবেন। আমি এখানে লিখলাম নায়ক। আচ্ছা গায়ক দেই, গায়ক দিয়ে বেশি ভালো হয়। দেখেন গায়ককে যদি আমি ভাঙি তাহলে পাই আমরা কি গই যোগ নক বা অ, এটা দুইটাই হয় প্রত্যয় সাথে নক বা একই প্রত্যয়। এখন দেখেন আমরা প্রথমে গায়ক বলতে কি বুঝি, এই পাশে অর্থটা আমরা ধরবো ব্যবহারিক অর্থ। ব্যবহারিক অর্থ বলতে কি বুঝি, যে অর্থটা আমরা কোন অর্থে ব্যবহার, শব্দটাকে আমরা কোন অর্থে ব্যবহার করছি। এখন দেখেন গায়ক বলতে আমরা কাকে বুঝি, যে কি ডান্স করে তাকে কি গায়ক বলি? অবশ্যই না। আমরা গায়ক কাকে বলি? যে গান করে, যে গান করে তাকে কি বলি? গায়ক বলি। এখন দেখেন আমরা গায়ককে ভেঙে কি পাচ্ছি, দেখেন ভেঙেছি কি দিয়ে? গায়ককে ভেঙেছি গই দিয়ে। এখন দেখেন গই মানে কি? গই মানে হচ্ছে গান করা, গই মানে হচ্ছে কি? গান করা। এখন অক বা নক দিয়ে বোঝানো হচ্ছে এই প্রত্যয়টা যুক্ত হয়ে মানে বুঝিয়ে দিয়েছে যে গান করে। তার মানে দেখেন এই গান করা বা যে গান করে এটা হচ্ছে ব্যুৎপত্তিগত অর্থ। এই পাশে অর্থটা কি? ব্যুৎপত্তিগত অর্থ। আমি লিখে দেখাচ্ছি বানানটা এরকম। ব্যুৎপত্তিগত অর্থ। এখন দেখেন ব্যুৎপত্তিগত অর্থ হচ্ছে গান করে যে, আর গায়কের ব্যবহারিক অর্থটা হচ্ছে গান করে যে। এখন দেখেন যে শব্দের ব্যুৎপত্তিগত অর্থ আর ব্যবহারিক অর্থ একই রকম হয় তাকে কি শব্দ বলে? যৌগিক শব্দ বলে। এখন দেখেন গায়কের ব্যবহারিক অর্থ এবং ব্যুৎপত্তিগত অর্থ একই হচ্ছে না আলাদা হচ্ছে? অবশ্যই একই হচ্ছে। দ্যাটস ওয়াই গায়ক কোন শব্দ? গায়ক হচ্ছে 100% যৌগিক শব্দ। ক্লিয়ার? হ্যাঁ আশা করছি ক্লিয়ার, কারণ ক্লিয়ার হবে আমি ক্লিয়ার করে বুঝিয়ে দিয়েছি। হ্যাঁ নৈযোগক নায়ক। যদি প্রশ্ন করতে নক বক দুটা থাকে, এটা দুটা থাকবে না, একই জিনিসই তো। যেটা একই জিনিস সেটা দুইটা পরীক্ষায় থাকবে না। আর যারা প্রশ্নপত্র প্রণয়ন করেন তারা অনেক মেধাবী, আমাদের থেকে অনেক মেধাবী, তারা এরকম ছিলি ছিলি মিস্টেক গুলো করবে না। ঠিক আছে, যে কোনো একটা থাকবে। আসেন আরো দু একটা উদাহরণ দিই। একটা প্রশ্ন আমাকে অনেকে ইনবক্সে করে, অনেক জায়গা থেকে ইনবক্সে প্রশ্ন পাই, এটা মাঝে মাঝে তাদেরকে উত্তর দিয়ে আবার কখনো দেওয়ার সুযোগ থাকে না। আজকে সুযোগটা পেয়েছি লাইভ ক্লাসের মধ্যে উত্তরটা দেওয়া। ঠিক আছে, অনেকে প্রশ্নের উত্তরটা জানলে এখন কনফিউজ হয়ে যাবে, কনফিউজ হয়ে আছে। এটা হচ্ছে শব্দটা হচ্ছে চিকা মারা। শব্দটা হচ্ছে চিকা মারা। ওকে, দেখেন চিকা মারাকে ভাঙলে আমরা পাই চিকা যোগ মারা। এখন আসেন চিকা মারা বলতে আমরা কি বুঝি? চিকা মারার অর্থ হচ্ছে যে দেওয়ালে লিখন। অনেক সময় দেখবেন যে বিভিন্ন দেয়ালে বিভিন্ন কিছু প্রচারণা করা হয় বা প্রজ্ঞাপন বা বিভিন্ন কিছু লেখে, এই দেওয়ালে কোনো কিছু লেখাকে বলা হয় চিকা মারা। ঠিক আছে, এই চিকা মারা কিন্তু যৌগিক শব্দ। কি শব্দ? যৌগিক শব্দ। দেখেন চিকা মারাকে ভাঙলে কি পাচ্ছে? চিকা, চিকা মানে হচ্ছে দেওয়ালে লেখা, চিকা মানে কি? দেওয়ালে লেখা। মারা মানে কি? সেটে দেওয়া বা এটে দেওয়া। ওই জিনিসটা বুঝিয়েছি। তাহলে দেখেন চিকা মারার ব্যুৎপত্তিগত অর্থ আর ব্যবহারিক অর্থ একই না আলাদা হচ্ছে? একই না আলাদা? অবশ্যই একই হচ্ছে। দ্যাটস ওয়াই চিকা মারা কোন শব্দ? চিকা মারা কিন্তু যৌগিক শব্দ। যদিও শব্দটা একটু আনকমন, কিন্তু মাথায় রাখবেন, কারণ কি আনকমন গুলো যদি পরীক্ষায় আসে ওইটা যদি আপনি পারেন তাহলেই আপনি পরীক্ষায় এগিয়ে যাবেন। আর যেগুলো বেসিক বা সবাই পারে সেটা পেরে লাভ নেই, কারণ কি ওটাতে আপনিও যে মার্কস পাবেন অন্যরাও সেই সেম মার্কস পাবে। যখন আপনি এক্সেপশনাল বা যেটা কঠিন সেইটা পারবেন তখন দেখবেন যে আপনার মধ্যে কনফিডেন্সটাও বেশি কাজ করবে এবং যেগুলো থেকে মার্কসটা বেশি পাবে। ঠিক আছে, ওকে। আরেকটা উদাহরণ দিয়ে শেষ করছি যৌগিকের। দেখেন যদি লিখে আমি কর্তব্য, কি লিখলাম? কর্তব্য। কর্তব্যকে যদি ভাঙি তাহলে আমরা পাই ক্রি যোগ তব্য। ওকে, কর্তব্যকে ভাঙলে কি পাচ্ছি? ক্রি যোগ তব্য। আচ্ছা আমরা কর্তব্য বলতে কি বুঝি? কর্তব্য বলতে কি ওই কাজগুলোকে বুঝি যেগুলো আমাদের করার কোনো প্রয়োজন পড়ে না বা যেগুলো আমাদের করা অনুচিত ওইগুলোকে বুঝি? অবশ্যই না। আমরা কর্তব্য বলতে কি বুঝি? কর্তব্য বলতে বুঝি যে কাজগুলো আমাদের অবশ্যই করণীয় তাকে কি বলি? কর্তব্য বলি। এবার আসুন দেখি আমরা কর্তব্যকে ভাঙলে কি পাচ্ছি বা কর্তব্যের ব্যুৎপত্তিগত অর্থটা কি। আসেন ব্যুৎপত্তিগত অর্থ কি পাই? ক্রি মানে কি? ক্রি মানে হচ্ছে কাজ, ক্রি মানে কি? কাজ। এই যে একটা তব্য প্রত্যয় যুক্ত হয়েছে বা অব্যয় যুক্ত হয়েছে, এটা দ্বারা বোঝাচ্ছে যে কাজটা অবশ্যই করতে হবে, যে কাজটা কি করতে হবে? অবশ্যই করতে হবে। তার মানে দেখেন কর্তব্যের ব্যবহারিক অর্থ এবং কর্তব্যের ব্যুৎপত্তিগত অর্থ একই হচ্ছে না আলাদা হচ্ছে? একই হচ্ছে। দ্যাটস ওয়াই কর্তব্য কোন শব্দ বলতো? যৌগিক শব্দ। তার মানে দেখেন যৌগিক শব্দ কাকে বলতেছি? যে শব্দকে ভাঙলে বা বিশ্লেষণ করলে যার ব্যুৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ একই রকম হয় তাকে কি শব্দ বলে?
যৌগিক শব্দ বলে। পারবেন না? অবশ্যই পারবেন ইনশাআল্লাহ। ওকে, অনেকে আমাকে ভেঙে দিয়ে হেল্প করেছেন, আমার সঙ্গে অনেকেই যুক্ত আছেন, যারা যুক্ত আছেন তাদেরকে থ্যাংক ইউ। ওকে, তার মানে আমরা দেখেন আমরা প্রথমে শিখলাম কি যৌগিক শব্দ শিখলাম, এরপর আমরা যা শিখবো সেটা হচ্ছে রূঢ়ি শব্দ। হাতে লিখে ফেলেন যে রূঢ়ি শব্দ। এই রূঢ়ি শব্দ কাকে বলে? দেখেন আগে রূঢ়ি শব্দ কাকে বলে সংজ্ঞার আগে জাস্ট বেসিকটা জেনে নেই। এই রূঢ়িটা হচ্ছে একদম যৌগিকের বিপরীত। কার বিপরীত? যৌগিকের বিপরীত। যৌগিকে কি শিখেছিলাম? যে শব্দকে ভাঙলে বা বিশ্লেষণ করলে যার ব্যুৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ একই রকম হয় তাকে কি বলে? যৌগিক বলে। আর যেহেতু রূঢ়িটা তার বিপরীত, তাহলে রূঢ়িটা কি হবে? যে শব্দকে ভাঙলে বা বিশ্লেষণ করলে যার ব্যুৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ একই রকম না হয়ে আলাদা হয়ে যাবে তাকে কি শব্দ বলে? রূঢ়ি শব্দ বলে। তাহলে রূঢ়িটা কি হবে? যে একে আমরা ভাঙবো, ভাঙার পরে দেখবো যে এর ব্যবহারিক অর্থ হবে একরকম আর ব্যুৎপত্তিগত অর্থ হবে আরেক রকম। ঠিক আছে, আচ্ছা আমরা কিছু উদাহরণ দেখি, উদাহরণ দেখলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, আমি প্রথমেই উদাহরণ দিলাম যে গবেষণা। লিখলাম গবেষণা। দেখেন গবেষণাকে আমরা যদি ভাঙি বা ব্যুৎপত্তিগত বুঝি তাহলে পাই গ যোগ এষণা। মনে রাখবেন যে এই এষণা দ্বারা কাছে আসাকে বোঝায় না। এই এষণা হচ্ছে মূর্ধন্য স দিয়ে আছে। ঠিক আছে, এটা দন্ত স দিয়ে নেই, কোন স আছে? মূর্ধন্য স দিয়ে আছে। ওকে, এখন দেখেন আমরা গবেষণা দ্বারা কি বুঝি এটাকে বুঝতে হবে। দেখেন গবেষণা দ্বারা বোঝায় যে কোনো বিষয়ে আরো বেশি জানার জন্য স্টাডি করা বা আরো বেশি পর্যালোচনা করা, তাকে কি বলে? গবেষণা বলে। ঠিক আছে, আর গবেষণাকে আমরা ভাঙলে কি পাই? দেখেন আমরা গো মানে কি বুঝি? গো মানে জানি যে গরু। গো মানে কি? গরু। এরপর দেখেন এষণা, এই এষণা মানে হচ্ছে খোঁজা বা সন্ধান করা। তো খোঁজা বা সন্ধান করা। আমরা দেখেন এখানে গবেষণা কি পাচ্ছি? গবেষণা দ্বারা পাচ্ছি যে কোনো বিষয়ে আরো কিছু জানার জন্য স্টাডি করা বা পর্যালোচনা করা, তাকে কি বলে? গবেষণা বলে। কিন্তু এই পাশে ভাঙলে ব্যুৎপত্তিগত যে অর্থ, এই ব্যুৎপত্তিগত অর্থটা কি পাচ্ছি? যে গরু খোঁজা। এখন দেখেন আমাদের ভার্সিটিতে বা যে কোনো জায়গায় কোনো টিচার কেউ যদি পিএইচডি করে বা গবেষণা কাজে লিপ্ত হয়, আমরা কি তাকে বলবো যে স্যার আপনি গরু খোঁজা খুঁজতেছেন? এটা কি বলা যাবে? তার মানে দেখেন ব্যুৎপত্তিগত অর্থ আর ব্যবহারিক অর্থ একই না আলাদা? অবশ্যই আলাদা। তার মানে কি গবেষণা কোন শব্দ? যৌগিক না রূঢ়ি? রূঢ়ি। দেখেন আরো মজার ক্ষেত্রে বোঝার ক্ষেত্রে আমি আপনাকে একটু উদাহরণ দিচ্ছি, ধরেন আরো বোঝার সাথে বলছি। কারণ আমার বাসা গ্রামে, আমি গ্রামের সন্তান, গ্রামে থাকি। এখন দেখেন গ্রামে যেহেতু বসবাস করি, গ্রামে গরু থাকাটা খুবই স্বাভাবিক। আমার বাসায় গরু আছে। এখন দেখেন কোনো কারণে আমার বাসায় গরুটা হারিয়ে গিয়েছে। এখন আমি এই গরুটা খুঁজতে বের হয়েছি। এই গরু খোঁজা অবস্থায় কেউ যদি আমাকে ফোন দিয়ে বলে যে স্যার বা ভাইয়া কি করছেন, এখন আমি যদি বলি এখন ফোনটা রাখো, আমি গবেষণায় ব্যস্ত আছি, তার মানে গরু খুঁজে ব্যস্ত আছি, এটাকে আমি বলতে পারবো? না, বলতে পারবো না। বলতে গেলে বাক্যের যোগ্যতাটা হারিয়ে যাবে। কারণ কি আমি যে ব্যুৎপত্তিগত অর্থ যেটা ব্যবহার করেছি এটা ব্যবহার করা যাবে না। কারণ কি এটা আমরা ব্যবহার করি না। কারণ কি গবেষণার ব্যবহারিক অর্থ হচ্ছে কোনো বিষয়ে আরো বেশি স্টাডি করা, পর্যালোচনা করা। এখানে ব্যবহারিক অর্থ গরু খোঁজা না। তার মানে দেখেন এই গবেষণার ব্যুৎপত্তিগত অর্থ আর ব্যবহারিক অর্থ একই না আলাদা? একই না আলাদা? আলাদা। আলাদা হলে কোন শব্দ হয়? যৌগিক শব্দ হয়। আলাদা হলে কোন শব্দ হয়? যৌগিক শব্দ হয়। বুঝতে পেরেছেন? ওকে, খুবই মজার উদাহরণ, ক্লিয়ার হওয়ার কথা। যদি বুঝতে না পারেন আমাকে জানাবেন ইনশাআল্লাহ। ওকে, অনেকে বলছে রুড়ি রুড়ি, হ্যাঁ ঠিক আছে। ওকে, আসেন আরো একটা উদাহরণ দেই। উদাহরণটা হচ্ছে হরিণ। কি দিয়েছি? হরিণ। হরিণকে ভাঙলে আমরা পাই রি যোগ ইন। কি পাই? রি যোগ ইন। আগে আসেন বুঝি আমরা যে হরিণ বলতে কি বুঝি। দেখেন হরিণ বলতে বুঝি একটা চতুষ্পদী নিরীহ একটু বোকা টাইপ জন্তু। ঠিক আছে, বোকা টাইপ একটা প্রাণী। একটা বোকা টাইপ প্রাণী বলার কারণ কি? একটা ছোট্ট একটা গল্প বলি, এখান থেকে অনেক শিক্ষণীয় পার্ট আছে। দেখেন হরিণ বোকা বলার কারণ হচ্ছে যে হরিণকে যখন বাঘ শিকার করে বা কোনো শিকারী শিকার করে, তখন প্রথমে হরিণকে টার্গেট করে অনেক দূর থেকে। যখন অনেক দূর থেকে বাঘ হরিণকে টার্গেট করে তখন খুব সুন্দর করে বাঘটা হরিণের দিকে অপলক দৃষ্টিতে প্রথমে তাকিয়ে থাকে। যখন হরিণ দেখতে পারে যে হ্যাঁ বাঘ তার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে, তখন হরিণও তার দিকে তার মায়াবী চোখ দুটো আরো মায়াবী করে তাকিয়ে থাকে। ঠিক আছে, আর হরিণের চোখ দুটো আসলে একটু সুন্দর, এই জন্য হরিণের চোখকে মায়াবী চোখ বলে তুলনা করা হয়। তো বাঘ করে কি হরিণের দিকে তাকিয়ে থাকতে থাকতে ধীরে ধীরে সামনে আসে।
অনেক কাছে আছে, যখন কাছে আসতে থাকে হরিণ কিন্তু বুঝতে পারে, হরিণ তখন আরো অপলক দিশে তাকে দেখে যে খুব সুন্দর একটা প্রাণী তার দিকে ধীরে ধীরে এগিয়ে আসছে। যখন অনেকটা কাছে আসে তখন হরিণ বুঝতে পারে আচ্ছা এটা তো বাঘ মামা, তখন বাঘ দেয় দৌড়। ওই সময় যখন যে দৌড়টা দেয় এই দৌড়টা দিয়ে কিন্তু হরিণ একটা ভুল করে ফেলে, কারণ কি হরিণ কিন্তু আরো আগে সুযোগ ছিল যে দৌড় দেওয়ার, কিন্তু হরিণ সেই দৌড়টা অনেক পরে দেয়। আরো মজার বিষয় দেখেন যে বাঘের চেয়ে হরিণের গতিবেগ বেশি প্রথমের দিকে, কারণ হরিণ যদি বাঘ এক লাখ হয়তো সর্বোচ্চ 10 হাত যেতে পারে, কিন্তু হরিণ মিনিমাম 12 হাত যেতে পারে। তারপর একটা বাঘ হরিণকে ধরে ফেলে। কেন ধরে ফেলে? যখন হরিণ লাফ দিয়ে সামনে এগিয়ে যায় তখন পিছনে ফিরে তাকিয়ে দেখে যে পিছনে কে আছে, দেখে তখন বাঘ মামা কত দূর আছে বা বাঘ তাকে কত দূরে তাড়া করছে। যখনই পিছনে ফিরে তাকিয়ে দেখে তখনই তার গতিবেগটা কমিয়ে যায়। আর বাঘ কিন্তু কখনোই পিছনে ফিরে তাকে না যে কে আসছে, ঝড় বৃষ্টি বাদল যাই হোক না কেন, সে কখনোই পিছিয়ে ফিরে থাকে না, সে তার টার্গেটকে সামনে রেখে সে এগিয়ে যেতে থাকে। এতে হয় কি একটা সময় সে বাঘ হরিণকে ধরিয়ে ফেলে। এর থেকে লাইফে শিক্ষা হচ্ছে আপনি যখন কোনো একটা বিষয়ে টার্গেট বা গোল সেট আপ করবেন তখন আপনার কিন্তু পিছনে অনেক বাধা বিপত্তি আসবে, আপনি কখনোই পেছনে ফিরে তাকাবেন না। যদি পেছনে ফিরিয়ে তাকান তাহলে কিন্তু এই হরিণের মতো আপনি আটকা পড়ে যাবেন বাঘের হাতে, আপনাকে বাঘ কিন্তু ধরে ফেলবে। ঠিক আছে, এই যে শিক্ষণীয় বিষয়। এখন দেখেন হরিণ বস্তু আমরা কি বুঝি, একটা চতুষ্পদপন্থী জন্তুকে বুঝি। এখন হরিণকে ভাঙলে কি পাচ্ছি, হরিণকে ভাঙলে পাচ্ছি রি যোগ ইন। এই রি দ্বারা বুঝি আমরা হৃদয়, রি দ্বারা কি বুঝি হৃদয়, ইন দ্বারা বুঝি যে হৃদয় আছে যার বা হৃদয় সম্পর্কিত কিছু, কিছুটা এরকম বোঝানো হয়। এক কথায় যাকে আপনি পছন্দ করেন বা যাকে আপনি হৃদয়ে ঠাঁই দিয়েছেন এরকম বোঝানো হয়। এখন দেখেন যাকে আপনি হৃদয়ে ঠাঁই দিয়েছেন বা যে আপনার হৃদয়ে স্থান করছে, এখন তাকে যদি গিয়ে বলেন এই তুমি আমার হরিণ, এই তুমি আমার হরিণ, তাহলে কি এটা কি ভালো শোনাবে? না, এটা ভালো শোনাবে না। যদিও সে যদিও ব্যুৎপত্তিগত অর্থটা ওরকমই কিছু বোঝাচ্ছে, কিন্তু ব্যবহারিক অর্থটা আমরা এটা বোঝাই না। আমরা ব্যবহারিক অর্থটা কি বুঝি, হরিণকে হরিণদের একটা প্রাণীকে বুঝি। তার মানে দেখেন হরিণের ব্যুৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ একই না আলাদা? একই না আলাদা? অবশ্যই আলাদা। দ্যাটস ওয়াই হরিণ কোন শব্দ? হরিণ হচ্ছে রুড়ি শব্দ। ক্লিয়ার? ওকে, অনেকে কমেন্ট করেছেন স্যার পাঞ্জাবিটা একটু বিশ্লেষণ করলে ভালো হয়, ক্লাসটা একটু। ও কমেন্টটা চলে গেছে, আমি পড়তে পড়তেই লাভ দিয়ে চলে গেছে, অনেক কমেন্ট আসছে। ওকে, যারা দেখছেন তাদেরকে ধন্যবাদ, আর লাইভটা একটু শেয়ার করবেন তাহলে রিচটা বেড়ে যাবে। ঠিক আছে, তাহলে হরিণটা বুঝতে পেরেছি। আমি এখান থেকে আরেকটা উদাহরণ দেব, উদাহরণ দিয়ে শেষ করব। দেখেন যদি আমি লিখি প্রবীণ, কি লিখলাম? প্রবীণ। ঠিক আছে, দেখেন প্রবীণ দ্বারা কি বুঝি আমরা? প্রবীণ দ্বারা বুঝি যে একজন বৃদ্ধ ব্যক্তিকে বা যার বয়স অনেক বেশি হয়ে গেছে বা 60 ঊর্ধ্ব ব্যক্তিকে নরমালি আমরা প্রবীণ বলি, তাই না? এখন দেখেন প্রবীণকে আমরা ভাঙলে কি পাই? এটা হচ্ছে ব্যবহারিক অর্থ। মনে রাখবেন যে আমি এই পাশে যা লিখছি সবগুলো ব্যবহারিক অর্থ, আর ব্যুৎপত্তিগত অর্থ কি? শব্দকে যে প্লাস দিয়ে বা ভেঙে যে অর্থটা লিখবো এটা হচ্ছে আমার ব্যুৎপত্তিগত অর্থ। ঠিক আছে, এখন দেখেন প্রবীণকে আমরা ভাঙলে কি পাচ্ছি? দেখেন প্রবীণকে ভাঙলে পাই আমরা প্র যোগ বিন। বাংলা কি পাচ্ছি? প্র যোগ বিন। এখন আসেন এই পাশে যে অর্থ এটাকে বলে ব্যুৎপত্তিগত অর্থ। আসেন ব্যুৎপত্তিগত অর্থ কি প্রকাশ করে বা কি বোঝায়? ওকে, একজন কমেন্ট করছেন যে তুমি আমার হরিণ, হরিণের বিষয়টা শেষ, ওটা ক্লোজ। এবারে আসেন আমরা বৃদ্ধ বয়সের দিকে আগাচ্ছি, পড়াটাও বৃদ্ধের দিকে যাচ্ছে বা এগিয়ে যাচ্ছে। ঠিক আছে, এখন দেখেন এই প্রবীণকে ভাঙলে আমরা কি পাচ্ছি? প্র দ্বারা বুঝি যে প্রকৃষ্ট, প্র দ্বারা কি বুঝি? প্রকৃষ্ট। এই প্রকৃষ্ট মানে কি? অনেক সুন্দর, অনেক ভালো, মানে প্রসিদ্ধ টাইপ কিছু। আর এই বিন দ্বারা বুঝি বাদ্যযন্ত্র। বিন দ্বারা কি বুঝি? একটা বাদ্যযন্ত্র। বীণাকে বুঝি। বীণাটা কার মতো? অনেকে চেনেন, যারা চেনেন তাদের বোঝাচ্ছি যে বীণাটা কিছুটা গিটার আকৃতির মতো, কিন্তু গিটার থেকেও অনেক বড় হয়। ঠিক আছে, যদি কেউ না চিনে থাকেন তাহলে গুগলে জাস্ট এটা সার্চ করবেন যে বীণা কি, দেখবেন যে বীণা পেয়ে যাবেন। ঠিক আছে, এখন দেখেন প্রবীণকে ভাঙলে বলেছে যে প্র মানে কি? প্রকৃষ্ট। বিন দ্বারা বোঝাচ্ছে যে কি? বিন দ্বারা কি বুঝি? বিন দ্বারা একটা বাদ্যযন্ত্র। তার মানে ব্যুৎপত্তিগত অর্থটা প্রকাশ করছে যে যে খুব ভালো বীণা বাজাতে পারে। কি বাজাতে পারে? যে খুব ভালো বীণা বাজাতে পারে। এখন দেখেন যে খুব ভালো বীণা বাজাতে পারে, আমরা কি তাকেই প্রবীণ বলি? অবশ্যই না, আমরা তাকে কিন্তু প্রবীণ বলি না। প্রবীণ বলি কাকে? একদম বৃদ্ধ বয়সকে। আর প্রবীণকে ভাঙলে কি পাচ্ছি? যে খুব ভালো বীণা বাজাতে পারে। একটা বৃদ্ধ ভালো বীণা বাজাইতেও পারে, নাও বাজাতে পারে। আবার এমন হতে পারে শিশু, আমি দেখেছি অনেক বাচ্চা শিশু বা ছোট, হয়তো বয়স 5 থেকে 7 বা 8 বছর, তারাও কিন্তু অনেক ভালো বীণা বাজাতে পারে। এখন দেখেন যে বাচ্চাটা ভালো বীণা বাজাতে পারে তাকে কি আমি বলবো এই তুমি প্রবীণ? এটা বলা যাবে না। তার মানে দেখেন এই প্রবীণের ব্যুৎপত্তিগত অর্থ আর ব্যবহারিক অর্থ একই না আলাদা? একই না আলাদা? অবশ্যই আলাদা।
দ্যাটস ওয়াই প্রবীণ কোন শব্দ? প্রবীণ হচ্ছে রুড়ি শব্দ। ক্লিয়ার? ওকে, অনেকেই হচ্ছে বুঝতে পেরেছে। আমি আরেকবার ক্লিয়ার করে দিচ্ছি যে প্রবীণ দ্বারা বুঝি কাকে? বৃদ্ধ ব্যক্তিকে। আর প্রবীণকে ভাঙলে কি পাচ্ছি? যে যে ভালো বীণা বাজাতে পারে। তার মানে দেখেন ব্যুৎপত্তিগত অর্থ আর ব্যবহারিক অর্থ একই না আলাদা? আলাদা। দ্যাটস ওয়াই এটা কোন শব্দ? রুড়ি শব্দ, মনে রাখবেন। ঠিক আছে, ওকে। হ্যাঁ, প্রকৃষ্ট রূপে বীণা বাজাতে তাকে প্রবীণ বলা হয়। একজন কমেন্ট আমাকে হেল্প করেছেন, আরো সুন্দর করে বলে দিয়েছেন। কিন্তু এটা হচ্ছে কোন অর্থ? ব্যুৎপত্তিগত অর্থ। প্রকৃষ্ট রূপে বীণা বাজাইতে বা বীণা বাদক যে, তাকে আমরা কি বলি? প্রবীণ। কিন্তু আসলে ব্যবহারিক অর্থ কি তা বলি? না, ব্যবহারিক অর্থ তা বলে না। তার মানে যে শব্দের ব্যুৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ একই রকম না হয়ে আলাদা হয় তাকে কি বলে? রুড়ি বলে। আর যদি একই রকম হয় তাহলে কোন শব্দ? যৌগিক শব্দ। মনে আছে? ওকে, আসেন আরেকটা অর্থ দেই। আপনি একটু শ্বশুর বানান লিখে দেখান যে শ্বশুর বানান কিভাবে লিখে। যে শ্বশুর বানান লিখতে পারবেন না তার হয়তো শ্বশুর হবে না। ঠিক আছে, জানি এরকম কিছু না, জাস্ট মজা করেছি। শ্বশুর বানানে একটু বিষয় আছে, কারণ কি বানানটা একটু ডিফিকাল্ট, পরীক্ষায় অনেক সময় এসে যায়। দ্যাটস ওয়াই শ্বশুর বানান ভুল করবেন না। শ্বশুর বানান ভুল করলে অনেকের হয়তো শ্বশুর হবে না, এই ভয়ে অনেকে কমেন্ট করবে না যে আল্লাহ আমি যদি ভুল করি তাহলে আমার শ্বশুর হবে না। আসলে এরকম না, জাস্ট মজা করার জন্য বলেছি। দেখেন শ্বশুর বানানে বসানো র আসে বা বয় বিন্দু র, ঠিক আছে, এটা হচ্ছে শ্বশুর বানান। আচ্ছা, এই শ্বশুরকে ভাঙলে কি পাই? শ্বশুরকে আমরা ভাঙলে পাই স যোগ সুর। কি পাই? স যোগ সুর। একটু কথা বলেন যে ক্লাসটাকে একটু প্রাণবন্ত করার জন্য বা একটু মানে মনোযোগটা ধরে রাখার জন্য একটু হয়তো বাংলাদেশ ছোট ছোট জোকস বলি বা একটু মজা করি, এগুলো জাস্ট মজারটাকে দেখবেন। আপনারা পড়ার মেইন থিমটা নেবেন। কারণ কি একটা বিষয়কে বুঝতে গিয়ে বা মজাদার করতে গিয়ে আমরা হয়তো একটু উদাহরণগুলো একটু মজাদার উদাহরণ দিচ্ছি। এটা কেন? জাস্ট আপনার জন্য এটা না বলেন। দেখবেন যে যে উদাহরণগুলো আমি খুব মজা করে দিব বা একটু ডিফারেন্ট ওয়েতে দিব, দেখবেন যে এইটা অনেকদিন মনে থাকবে এবং এটা যদি পরীক্ষায় আসে তখন তো অবশ্যই আমার কথা মনে হবে এবং আল্লাহর রহমতে উত্তরটা ভুল হবে না। ঠিক আছে, জাস্ট এই ছোট ছোট জোকস গুলো বা সিলি জোকস গুলো আপনারা জাস্ট সিলি ম্যাটার হিসেবে নিন। ওকে ওকে, অনেকে কমেন্ট করেছে যে ঠিকঠাক কমেন্ট করেছি, আমার অনেকে ভয় পায় না, এই আর কি। ওকে, থ্যাংক ইউ। যারা কমেন্ট করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। অনেকটাই ঠিক আছে। ওকে, সবাই ঠিক লিখেছেন। যারা ভুল লিখেছেন তাদের কোনো ভয়ের কারণ নেই, কারণ আমি শুধু রূপটা লিখে দিয়েছি। ঠিক আছে, এটা দেখে আবার লিখেন, সমস্যা নেই, সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। এখন দেখেন শ্বশুর বলতে কি বুঝি। শ্বশুরের সংজ্ঞা আছে, সংজ্ঞাটা কি জানেন? জানেন না? আসলে আমি সংজ্ঞাটা বলে দিই, আমার সঙ্গে সঙ্গে বলতে পারেন অথবা শিখতে পারেন। শ্বশুর সংজ্ঞাটা হচ্ছে এরকম যে তাহার বাবা আমার শ্বশুর, আমার বাবা তাহার শ্বশুর। সংজ্ঞাটা কি বলেন তো? যে এরকম যে তাহার বাবা আমার শ্বশুর, আমার বাবা বলেন কি? হ্যাঁ জানি, বুঝতে পেরেছেন যে তাহার শ্বশুর। তাহলে সংজ্ঞাটা হচ্ছে যে আমার যদি স্ত্রী থাকে তার বাবা হচ্ছে আমার শ্বশুর আর আমার বাবা হচ্ছে আমার স্ত্রীর শ্বশুর। ঠিক আছে, তাহলে শ্বশুর কি, শ্বশুর সঙ্গে কি, এটা আমরা জানি, বুঝতে পারি। এখন দেখেন শ্বশুরকে ভাঙলে কি পাই? শ্বশুরকে ভাঙলে পাই সযোগ সুর। এই দুটো মিলে আমরা পাই যে দ্রুত খাওয়া। এটাকে ভাঙলে আমরা একসঙ্গে পাই, দেখেন শ্বশুরকে যদি ভাঙি তাহলে একসঙ্গে অর্থ আসে যে দ্রুত খাওয়া। কি আসে? দ্রুত খাওয়া। এখন দেখেন যে ব্যক্তিটা দ্রুত খাবে বা দ্রুত খায় তাকে কি শ্বশুর বলা যাবে? অনেকেই আছে খুব দ্রুত খায়। ধরেন একটা অপরিচিত ব্যক্তি, ঠিক আছে, আপনি হয়তো তাকে চেনেন না কিন্তু সে খুব দ্রুত খাচ্ছে। এখন তাকে কি আপনি সম্বোধন করছেন আপনি শ্বশুর, আপনি শ্বশুর, আপনি শ্বশুর? যদি তার কোনো বিবাহযোগ্য মেয়ে থাকে আর আপনাকে দেখে তো পছন্দ না হয়, তাহলে আপনার চেহারার ডিসপ্লে বা মুখের ডিসপ্লেটা ঠিকঠাক থাকবে না। এই রিস্ক কখনোই নিতে যাবেন না। ঠিক আছে, আসলে কারণ কি এটা কখনো আমরা ব্যবহার করি না যে শ্বশুর অর্থ দ্রুত খাওয়া, আমরা কখনোই এই অর্থ ব্যবহার করি না। তাহলে এই যে ব্যুৎপত্তিগত অর্থ, এই ব্যুৎপত্তিগত অর্থ আর ব্যবহারিক অর্থ আমরা কিন্তু এক পাচ্ছি না, আলাদা পাচ্ছি। তাহলে দেখেন শ্বশুরের ব্যুৎপত্তিগত অর্থ আর ব্যবহারিক অর্থ আলাদা। দ্যাটস ওয়াই শ্বশুর কোন শব্দ? শ্বশুর হচ্ছে যৌগিক শব্দ। মনে থাকবে না? অবশ্যই মনে থাকবে, এটা ভুল করে যাবে না। ওকে, অন্যদিকে কমেন্ট করছে যে বাসি বলতে। ওকে, বাসি ঠিক আছে, বাসিটাও হচ্ছে আপনার রুড়ি শব্দ। অনেক উদাহরণ দিয়েছি, বেশি উদাহরণ দেওয়া যাবে না, অনেক উদাহরণ দিয়ে ফেলেছি। ওকে, লাস্ট যেহেতু উনি বাসি কমেন্ট করেছেন, বাসি বলতে বলছেন, দ্যাটস ওয়াই বাসিটা আমি উদাহরণ দিয়ে দিচ্ছি। বাসিকে ভাঙলে পাই আমরা বাঁশ যোগ ই। কি পাই? বাঁশ যোগ ই। এখন দেখেন বাঁশি দ্বারা কি বুঝি? বাঁশি দ্বারা অবশ্যই আমরা বাঁশি কি বুঝি? একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, তাই না? এখন দেখেন এই বাঁশিকে ভাঙলে কি পাচ্ছি? বাঁশ যোগ ই। বাঁশ তো সবাই চিনি, বাঁশকে চিনি না? অবশ্যই চিনি, কারণ কি বাংলাদেশের
মানে বাঁশ এমন একটা জিনিস যে সব জায়গাতেই পাওয়া যায়, সেটা বিভিন্ন ভাবে পাওয়া যায়, ঠিক আছে। ভালোভাবে বাঁশ গাছ ওটাও পাওয়া যায়, আর আমরা কথায় কথা বিভিন্ন ভাবে বলি যে হ্যাঁ উনি আমাকে বাঁশ দিয়েছেন, তার মানে ঠকিয়েছেন। এটা খুব প্রচলিত, দুই ভাবে প্রচলিত, একটা গাছ হিসেবে প্রচলিত, একটা অন্যভাবে প্রচলিত। আমরা ওইদিকে না যাই, পরের দিকে আসি, ঠিক আছে। এখন দেখেন এই বাঁশি বলতে আমরা বুঝি একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, কি বুঝি? মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট। এখন দেখেন বাঁশিকে বাংলা কি পাচ্ছি? বাঁশ চোখ ই। এই বাঁশ বলতে কি বুঝি? যে বাঁশ জাতীয় কিছুকে, ঠিক আছে। এই ই প্রত্যয় যুক্ত করে বোঝানো হয়েছে যে বাঁশের তৈরি যে কোনো কিছু বা বাঁশের তৈরি কিছু। এখন দেখেন এই বাঁশি কি শুধু বাঁশ দিয়েই তৈরি হয়, অথবা বাঁশ দিয়ে কি শুধু বাঁশি তৈরি হয়? এখন বাঁশ দিয়ে কি ঝাঁটা তৈরি হয় না? বাঁশ দিয়ে কি লাঠি তৈরি হয় না? বাঁশ দিয়ে কি খুঁটি তৈরি হয় না? বাঁশ দিয়ে কি ডালা তৈরি হয় কি হয় না? অবশ্যই হয়। তাহলে দেখেন বাঁশ দিয়ে কিন্তু অনেক কিছুই তৈরি হয়, কিন্তু আমরা বাঁশি দ্বারা বুঝি কাকে? শুধু ওই একটা যন্ত্রকেই বুঝি বা একটা ইনস্ট্রুমেন্টকেই বুঝি। তাহলে দেখেন বাঁশির ব্যুৎপত্তিগত অর্থ আর ব্যবহারিক অর্থ একই না আলাদা? আলাদা। দ্যাটস ওয়াই বাঁশি কোন শব্দ? বাঁশি হচ্ছে রুড়ি শব্দ। আশা করছি ক্লিয়ার, আর বেশি ক্লিয়ার হওয়ার দরকার নেই, অনেক উদাহরণ পেয়েছেন, আপনি বিষয়টা কনসেপ্টটা ক্লিয়ার হয়েছেন, ঠিক আছে। ওকে, এরপর আমরা শিখবো যোগরুর শব্দ। যোগরুর শব্দ আপনাদের কি ক্লাসটাতে কোনো প্রকার প্রবলেম হচ্ছে যে বুঝতে বা শুনতে বা দেখতে, এরকম কোনো প্রবলেম হলে জাস্ট জানাবেন। আর যদি ক্লাসটাকে এনজয় করে থাকেন, ভালো লেগে থাকে, তাহলে ক্লাসটা একটু শেয়ার করবেন এবং আপনাদের যেসব বন্ধু আছে তাদেরকে মেনশন করবেন, যারা চাকরি প্রত্যাশী বা যারা বাংলা জানতে চায় বা বাংলা জানার যাদের প্রয়োজন, এমন ব্যক্তিদের মাঝে আমাদের লাইভ ক্লাসটা ছড়িয়ে দিন, আমাদের এই মায়াটাকে ছড়িয়ে দিন। আর পারলে আপনাদের বন্ধুদেরকে মেনশন করুন, ঠিক আছে। ওকে, এরপরে আমরা শিখবো লাস্ট ওয়ান, যোগরুর শব্দ। কি শব্দ? যোগরুর শব্দ। ওকে, আসেন যোগরুর শব্দ কাকে বলে, ঠিক আছে। যোগরুর শব্দটা কি? যোগরুর শব্দটা একদম রুড়ি শব্দের মতোই। কার মতো? রুড়ি শব্দের মতোই। একটা আমরা টিভিতে আগে অ্যাড দেখতাম না, যে বলে যে ছেলে 99% ওকে মাঝে মাঝে একটু ওই নাইট ক্লাবে যায়, মানে কিছুটা এই রুড়ি শব্দটা ঠিক ওই রকম যোগরুরটা। এমন রকম প্রায় 99% কার মতো? একদম রুড়ির মতো, কিন্তু বিশেষ একটা ক্ষমতার কারণে বা বিশেষ একটা বৈশিষ্ট্যের কারণে তাকে রুড়ির মধ্যে না ফেলিয়ে আমরা তাকে যোগরুড়ির মধ্যে ফেলে দিয়েছি। ব্যাপারটা ক্লিয়ার? বুঝতে পেরেছেন? ওকে, বুঝতে না পারলে আমি তো আছি, আমি ক্লিয়ার করে দিব। ওকে, সবাই বলছে কোনো প্রবলেম নেই, এনজয়েবল। ওকে, কোনো সমস্যা হচ্ছে না। যাক, আমার ক্লাস বুঝতে পারছেন, এতে আমি কৃতজ্ঞ। আপনারা আমার সঙ্গে থাকেন, ইনশাআল্লাহ শিখবো। আসেন আরেকবার আমি যোগরূপটাকে বলে দিচ্ছি যে যোগরু শব্দটা কি। দেখেন যোগরু শব্দটা হচ্ছে একদম রুড়ি শব্দের মতোই। কার মতো? রুড়ির মতোই। রুড়িতে কি হতো? ব্যুৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ একই হতো না আলাদা হতো? অবশ্যই আলাদা হতো। এই যোগরুর ক্ষেত্রে দেখুন যে ব্যুৎপত্তিগত অর্থ আর ব্যবহারিক অর্থ একই রকম না হয়ে কি হবে? আলাদা হবে। একই রকম হয়ে আলাদা হবে। তাহলে আলাদা হয়ে আমরা তাকে রুড়ির মধ্যে ফেলতে পারতাম, কিন্তু রুড়ির মধ্যে না ফেলে আমরা যোগরুর মধ্যে ফেলেছি। একটা কারণ, সে একটা কারণ হচ্ছে এই পদগুলো সমাস নিষ্পন্ন পদ। কি পদ? সমাস নিষ্পন্ন পদ বা সমাস নিষ্পন্ন শব্দ। এই জন্যই আমরা তাকে রুড়ির মধ্যে না ফেলে যোগরুরের মধ্যে ফেলেছি, ঠিক আছে। আসেন আমি কিছু উদাহরণ দিচ্ছি, আরো ক্লিয়ার হবে। আমি একটা উদাহরণ লিখলাম যে জলদ। কি লিখেছি? জলদ। আচ্ছা আপনি একটু বলেন তো জলদ দ্বারা কি বোঝেন, বা জলদের অর্থ কি? বা কোথাও যদি কোনো গল্পে, উপন্যাসে, নাটকে, কবিতায় যদি কোথাও জলদ লেখা দেখি, আমরা এই জলদ দ্বারা কি বুঝি, ঠিক আছে। এটা একটু কমেন্টে লিখে জানান, দেখি কে কে পারেন। এখন আসেন আমরা জলদকে ভাঙলে কি পাই? জলদকে ভাঙলে পাই জল দেয় যে। জলদকে ভাঙলে কি পাচ্ছি? যে জল দেয় যে, ঠিক আছে। আপনি একটু কমেন্ট সেকশনে জানান যে জলদ বলতে কি বোঝায়, দেখি কে কে পারেন, ঠিক আছে। ওকে, একটু জাস্ট আমাকে কমেন্টে জানান যে জলদ বলতে কি বোঝেন, ঠিক আছে। দেখি কমেন্ট করেন কে কে পারেন। একজন কমেন্ট করেছে সমুদ্র, ঠিক আছে, থ্যাংক ইউ। আরেকজন কমেন্ট করেছে সমুদ্র, থ্যাংক ইউ। ওয়াটার বনেন। ঈশা কমেন্ট করেছেন মেঘ, একটা উত্তর পেলাম, মেঘ। অনেকে উত্তর করেছেন যে জলদ মানে সমুদ্র, কিন্তু উত্তরটা ভুল। আসলে কোথাও যদি আমরা জলদ লেখা দেখি বা কোথাও যদি আমরা জলদ পাই, এই জলদের অর্থ হচ্ছে মেঘ। জলদ মানে কি? মেঘ, ঠিক আছে।
আচ্ছা আমি উদাহরণ করে লিখি। তার মানে দেখেন জল অর্থ কি মেঘ। এখন দেখেন ভাঙলে কি পাচ্ছি জল দেয় যে। এখন দেখেন শুধু কি মেঘই কি আমাদের জল দেয়? মেঘ ছাড়া বা মেঘ ছাড়া কি অন্য কেউ কি আমাদের জল দেয় কি দেয় না? অবশ্যই দেয়। দেখেন আপনাকে অনেকগুলো উদাহরণ দিই, সবগুলো আমাদের জল দেয়। দেখেন যদি বলি কি নলকূপ, বলেন নলকূপ আমাদের জল দেয় কি দেয় না? অবশ্যই দেয়। আবার দেখেন যদি বলি যে সমুদ্র আমাদের জল দেয় কি দেয় না? দেয়। নদী জল দেয় কি দেয় না? দেয়। আবার দেখেন যদি ঝর্ণা, ঝর্ণা জল দেয় কি দেয় না? দেয়। তার মানে দেখেন আমাদের নদী, নলকূপ, ঝর্ণা, সমুদ্র সবকিছুই জল দেয়। কিন্তু আমরা জলজ বলতে বুঝছি তাকে মেঘকে। শুধু কি মেঘই জল দেয় না? তার মানে দেখেন এটার ব্যুৎপত্তিগত অর্থ আর ব্যবহারিক অর্থ একই হচ্ছে না আলাদা হচ্ছে? অবশ্যই আলাদা হচ্ছে। যদি ব্যুৎপত্তিগত অর্থ আর ব্যবহারিক অর্থ একই রকম না হয়ে আলাদা হয়ে যায়, আমরা তখন তাকে কি শব্দ বলি? তখন আমরা তাকে বলি রূঢ়ি শব্দ। কিন্তু দেখেন এটাকে আমরা বেশ বাক্য করছি বা সমাস নিষ্পন্ন পদ বলছি, দ্যাটস ওয়াই এটা রূঢ়ি শব্দ না হয়ে কোন শব্দ হয়ে গেছে? যোগরূঢ় শব্দ হয়ে গেছে। মানে মেইন ডিফারেন্সটা এখানেই, যে রূঢ়ি শব্দগুলো হবে যে প্লাস দিয়ে ভাঙতে পারবো, এগুলো কোনো সমাস নিষ্পন্ন পদ হবে না। আর যোগরূঢ় যে শব্দগুলো শব্দ পাবো, যোগরূঢ় সব শব্দগুলো হচ্ছে আমার সমাস নিষ্পন্ন পদ। ঠিক আছে? ওকে। অনেকেই মেঘ দেখে অবাক হয়েছেন, কোনো সমস্যা নেই, অবাক হওয়ার কিছু নেই। এটা আসলে অনেকে জানেন না, জেনে নেন। আসলে সমুদ্র কি ওইটাতে বুঝতে, যে সমুদ্রতে উদাহরণ আছে, আমি এরপরে যে উদাহরণটা সমুদ্র দিয়ে দিব, উত্তরটা আগে ফাঁস করে দিলাম। আগে এইটুকু ক্লিয়ার করে সেটা একটু জানাবেন, ঠিক আছে? আশা করছি ক্লিয়ার, না হলে জানাবেন, আমি ক্লিয়ার করে দেবো ইনশাআল্লাহ। এরপর দেখেন যদি লিখি আমি জলধি, লিখলাম আমি জলধি। দেখেন জলধিকে ভাঙলে কি পাই? জলধিকে ভাঙলে পাই যে জল ধারণ করে যা। দেখেন এরপর লিখছে জলধি। এখন বলেন জলধি মানে কি? জলধি মানে হচ্ছে সমুদ্র। জলধি মানে কি? জলধি অর্থ হচ্ছে সমুদ্র। জলধি অর্থ কি? জলধি অর্থ হচ্ছে সমুদ্র। এখন দেখেন জলধি মানে কি পাই? যে জল ধারণ করে যা। এখন দেখেন জল ধারণ শুধু কি সমুদ্রই কি জল ধারণ করে, আর অন্য কেউ কি জল ধারণ করে না? অবশ্যই করে। যেমন দেখেন কি আগের উদাহরণের মতো, নদী কি জল ধারণ করে, আবার দেখেন নলকূপ কি জল ধারণ করে, ঝর্ণা কি জল ধারণ করে। তার মানে দেখেন অনেকে জল ধারণ করে। কিন্তু আমরা জলধি দ্বারা শুধু সমুদ্রকে বুঝছি, আমরা জলধি দ্বারা কিন্তু কখনোই নলকূপকে বুঝি না। জলধি দ্বারা কিন্তু আমরা কখনোই নদীকে বুঝি না, বা জলধি দ্বারা আমরা কখনোই পানির ট্যাঙ্কিকে বুঝি না, সেও কিন্তু জল ধারণ করে। তার মানে দেখেন ব্যুৎপত্তিগত অর্থ আর ব্যবহারিক অর্থ একই হচ্ছে না আলাদা হচ্ছে? অবশ্যই আলাদা হচ্ছে। আলাদা হলে কোন শব্দ হয়? রূঢ়ি শব্দ হয়। যেহেতু এটা সমাস নিষ্পন্ন পদ বা ব্যাস বাক্য আকারে ভাঙতেছি, দ্যাটস ওয়াই এটা কোন শব্দ? আমার যোগরূঢ় শব্দ। ওকে, এটাও খুব কমন। এরপরে খুবই কমন একটা প্রশ্ন দিচ্ছি, যেটা অনেকবার পরীক্ষায় আসছে, এটা দিয়ে আমি এই পার্টটা শেষ করব। হ্যাঁ, অনেকে বলছে গ্লাস, হ্যাঁ গ্লাসও জল ধারণ করে। ওকে, এরপরে যদি আমি লিখি যে পঙ্কজ, কি লিখলাম? পঙ্কজ খুবই কমন শব্দ, সবাই এটা পড়েছেন, অনেকে জানেন। এখন আপনারা কমেন্টে জানেন যে পঙ্কজ অর্থ কি, ঠিক আছে? আর ভাঙলে কি পাই? ভাঙলে পাচ্ছি যে পঙ্কে জন্মে যা। পঙ্কে জন্মে যা, ভাঙলে কি পাচ্ছি? যে পঙ্কে জন্মে যা। ঠিক আছে? ওকে, আপনারা একটু বলবেন যে পঙ্কজ দ্বারা কি বুঝি বা পঙ্কজ অর্থ কি। দেখি কে কে এটা উত্তর পারে, একটু জানাবেন কমেন্ট সেকশনে, ঠিক আছে? আর আমি একটু তোমরা ব্যাখ্যা করি। দেখেন পঙ্ক মানে হচ্ছে কাদা বা পানিতে, এক কথায় কাদাতে অথবা পানিতে, দুটাই হয়। এখন দেখেন পঙ্কে জন্মে যা। ওকে, অনেকে উত্তর করছে পদ্ম ফুল, পদ্ম। ওকে, গুড। এই উত্তরটা সবাই ঠিকঠাক দিয়েছে, আমি খুব প্রীত হয়েছি আপনাদের কমেন্টে পড়ে, সবাই ভালো উত্তর করেছেন। তারপর দেখেন এই পঙ্কজ দ্বারা আমরা বুঝি যে পদ্ম। পঙ্কজ অর্থ কি? পদ্ম, লিখে দিই। পঙ্কজ মানে হচ্ছে পদ্ম। এখন দেখেন ভাঙলে কি পাচ্ছি? এটা হচ্ছে ব্যবহারিক অর্থ। পঙ্কজের ব্যবহারিক অর্থ কি? পদ্ম। আর পঙ্কজের ব্যুৎপত্তিগত অর্থ, ব্যুৎপত্তিগত অর্থ হচ্ছে যে পঙ্কে জন্মে যা বা কাদাতে বা পানিতে জন্মে যা। এখন দেখেন শুধু কি পদ্মই কি কাদাতে বা পানিতে জন্মে, আর অন্যগুলো কই জন্মে? যেমন যদি শাপলার কথা বলি, শাপলা কি আকাশে জন্মে? অবশ্যই না। শাপলাও যেখানে জন্মে, পদ্ম ঠিক সেখানে জন্মে। কিন্তু পঙ্কজ দ্বারা আমরা কিন্তু কখনোই শাপলাকে বুঝি না। অথবা জলজ যত উদ্ভিদ আছে সবগুলো তো কাদাতে বা পানিতে জন্মে, তাই না? আরো কি মাছ আছে, শেওলা আছে, শৈবাল আছে, ছত্রাক আছে, এরকম আরো জলজ উদ্ভিদ বা প্রাণী আছে, তারাও কিন্তু কই জন্মে?
কাদাতে বা পানিতে জন্মে। কিন্তু পঙ্কজ বলতে কখনোই আমরা পদ্ম ফুলকে ছাড়া অন্য কাউকে বুঝি না। তার মধ্যে দেখেন পঙ্কজের ব্যবহারিক অর্থ হচ্ছে পদ্ম আর ব্যুৎপত্তিগত অর্থ হচ্ছে অন্য কিছুকে বোঝাচ্ছে। তার মধ্যে দেখেন ব্যবহারিক অর্থ আর ব্যুৎপত্তিগত অর্থ একই না আলাদা? আলাদা হচ্ছে। যদি আলাদা হয় তাহলে কি শব্দ হয়? রূঢ়ি শব্দ হওয়ার কথা। কিন্তু যেহেতু এটা সমাজদৃষ্টিমূলক পদ বা আমরা ব্যাস বাক্য করে ভাঙছি, দ্যাটস হোয়াই এটা রূঢ়ি না হয় কি হয়ে যাবে? যোগরূঢ় হয়ে যাবে। আর আমি একই কথা বারবার বলার কারণ হচ্ছে যে আপনার মাথার মধ্যে যেন এটা ঠিকঠাক ভাবে গেঁথে যায়, কারণ কি যতবার আপনারা শুনবেন ততবার মাথায় গেঁথে যাবে। ঠিক আছে, ওকে। এটা দেখেন মোটামুটি আমরা দুইটা পার্ট শিখে ফেলেছি। দুটো পার্ট কি কি শিখেছি আসলে একটু এক্সপ্লেইন করি। আমি প্রথমে শিখেছি শব্দ সংজ্ঞা শিখেছি, ওটা খুবই সহজ, আমরা জানা শেষ। এরপরে শিখেছিলাম যে শব্দকে তিনটা দৃষ্টিকোণে ভাগ করে, বলেন কয়টা দৃষ্টিকোণে ভাগ করে? তিনটা। এক নম্বরে কি ছিল? গঠনমূলক বা গঠন অনুসারে। গঠন অনুসারে শব্দ কয় প্রকার? দুই প্রকার। একটা কি মৌলিক শব্দ, আর একটা সাধিত শব্দ। আমরা মৌলিক শব্দের সংজ্ঞা শিখেছি, সাধিত শব্দের কি শিখেছি? সংজ্ঞা শিখেছি, তাই না? এরপর আমরা শিখলাম অর্থ অনুসারে। অর্থ শব্দ কয় প্রকার? তিন প্রকার। তিন প্রকার। কয় প্রকার? তিন প্রকার। এক নম্বরে কি ছিল? যৌগিক ছিল। যৌগিক কি? যে শব্দকে ভাঙলে বা বিশ্লেষণ করলে যার ব্যবহারিক অর্থ এবং ব্যুৎপত্তিগত অর্থ একই রকম না হয়ে আলাদা হয়ে যায় তাকে কি বলে? রূঢ়ি বলে। কিন্তু বলেছে যৌগিক। দেখেন যদি একই রকম হয় তখন তাকে বলে যৌগিক শব্দ। ঠিক আছে, যেমন কি ছিল? যেমন ছিল নায়ক, যেমন ছিল গায়ক, এগুলো কি একই রকম অর্থ দেয়। আবার কি মাতৃহীন, পিতৃহীন, এগুলো কিন্তু ভাঙলে আমরা ব্যুৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ একই রকম পাই। এরপরে শিখলাম কি? রূঢ়ি শব্দ শিখলাম। রূঢ়ি শব্দ কি পেলাম? যে শব্দকে ভাঙলে যার ব্যুৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ একই রকম না হয়ে আলাদা হয়ে যায় তাকে কি শব্দ বলে? রূঢ়ি শব্দ বলে। ক্লিয়ার? যেমন কি শিখলাম? আমরা শিখলাম শ্বশুর শিখেছি, আমরা হরিণ শিখেছি, আমরা বাঁশি শিখেছি, আমরা প্রবীণ শিখেছি, আমরা গবেষণা শিখেছি। এই শব্দ প্রত্যেকটা শব্দকে দেখবেন যে ভাঙলে একরকম অর্থ পাবো, আর ভাঙ্গা ছাড়া ব্যবহারিক অর্থ আরেক রকম। দ্যাটস কি শব্দ? রূঢ়ি শব্দ। লাস্ট ওয়ান আমরা শিখলাম যে যোগরূঢ় শব্দ। যোগরূঢ় শব্দ কি? যে শব্দকে ভাঙলে বা বিশ্লেষণ করলে এটারও ব্যুৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ একই রকম না হয়ে আলাদা হয়ে যায় এবং পদগুলো হবে সমাসনিষ্পন্ন পদ। দ্যাটস হোয়াই এটা আমরা রূঢ়ি শব্দ বলবো এটাকে। ঠিক আছে, যেমন কি শিখলাম? পঙ্কজ শিখলাম, আরো আছে মহাযাত্রা আছে, তারপর আছে জলধি আছে, জলদ আছে, বলদ আছে। এই সবগুলি কি শব্দ? এই সবগুলি হচ্ছে আমাদের যোগ রূঢ় শব্দ। ঠিক আছে, ওকে। অনেকে এই বিষয়টা ক্লিয়ার। এরপর আসলে আমরা লাস্ট ওয়ান, সেটা হচ্ছে উৎস অনুসারে। কি অনুসারে? উৎস অনুসারে। বা উৎসমূলক। এটা খুব সহজ, এটা সবাই পারে, অনেকে জেনে থাকে। আসলে এটা আমরা শিখে ফেলি। দেখেন উৎস অনুসারে বা উৎসমূলক শব্দ হচ্ছে পাঁচ প্রকার। কয় প্রকার? পাঁচ প্রকার, খুবই কমন। ঠিক আছে, আসলে প্রথমেই হচ্ছে তৎসম শব্দ। কি শব্দ? তৎসম শব্দ। আমরা একটা একটা করে লিখবো আর একটা একটা করে শিখবো। ঠিক আছে, তাহলে হবে কি একবারেই হয়ে যাবে, বারবার লেখার দরকার পড়বে না। আসেন তৎসম শব্দ কাকে বলে? আগে আমরা তৎসমকে ভাঙি, দেখি ভেঙ্গে আমরা কি পাই। দেখেন তৎকে ভাঙলে পাই হচ্ছে তার। তৎ মানে কি? তার। আর সম মানে হচ্ছে সমান। ঠিক আছে, তার মানে দেখেন তৎসমকে ভাঙলে আমরা কি পাচ্ছি? তার সমান। কার সমান? তার সমান। এখন দেখেন এই তার সমান, এই তার সমান কার সমান? তার সমান বলতে বুঝি আমরা সংস্কৃতের সমান। কার সমান? সংস্কৃত। এই তার মানে হচ্ছে সংস্কৃত। কার মানে? তো সংস্কৃত। তারপরে তৎসম গুলো হচ্ছে একদম সংস্কৃতের সমান। আমরা সংজ্ঞাটা এভাবে বলবো যে যে শব্দগুলো সংস্কৃত থেকে বিন্দু মাত্র পরিবর্তন ছাড়া বা কোন রকম পরিবর্তন ছাড়া সংস্কৃত থেকে সরাসরি বাংলা ভাষা বা সোজাসুজি বাংলা ভাষায় আসছে, আমরা ওই শব্দগুলিকে বলবো তৎসম শব্দ। এবং অনেক শব্দ তৎসম শব্দ আসছে আমাদের বাংলা শব্দে, যেগুলো সংস্কৃত থেকে সোজাসুজি। আমি আরেকবার ক্লিয়ার করে দিচ্ছি, একটু বিষয় ভুলে গেছে। যে শব্দগুলো, আবার শুনেন, যে শব্দগুলো সংস্কৃত থেকে কোন রকম পরিবর্তন ছাড়া সোজাসুজি বাংলা ভাষায় এসেছে তাকে কি বলে? তৎসম শব্দ বলে। ঠিক আছে, যেমন দেখেন যদি বলি আমি যে ধর্ম, আবার ধরো কি পাত্র। ঠিক আছে, আবার বলতে কি যে ভাষা বা কৃষক, এই শব্দগুলি কি বলেন তো? তৎসম শব্দ। তৎসম শব্দ অনেক শব্দ, এর চেনার জন্য কিছু টেকনিক আছে বা রুলস আছে, যেগুলো দেখলে আমরা ইজিলি বুঝতে পারবো যে এগুলো তৎসম শব্দ। আমি এইটা অল্প আলোচনা করবো আপনাদের সুবিধার্থে, কারণ কি পরীক্ষায় আসে যে নিচের কোনটি তৎসম শব্দ অথবা তৎসম শব্দগুলোকে আলাদা করো। এইটা জানার জন্য আমাদের জানতে হবে যে কিছু রুলস জানতে হবে, যে রুলসের মাধ্যমে আমি ইজিলি বুঝতে পারবো যে এইগুলো আমার তৎসম শব্দ। ঠিক আছে,
ওকে, আচ্ছা আমরা কি কয়েকটা রুলস দেখে নিই। আমি ছোট ছোট করে লিখে দিচ্ছি, দেখেন যদি মূর্ধন্য থাকে, শুধু লিখে দিই মূর্ধন্য থাকলে তৎসম, যদি কোথাও মূর্ধন্য স থাকে তৎসম। দেখেন মূর্ধন্য থাকলে কি হবে তৎসম, মূর্ধন্য হবে তৎসম। 3 নম্বর হচ্ছে যদি কোথাও যুক্ত খ পায় বা ক্ষীয় পায়, মনে করবে ক্ষীয় পায়, এটা থাকলেও কি হবে তৎসম। যদি 4 নম্বর বলি কোথাও যদি রেফ পায়, কি পায় রেফ থাকে, সেটাও কি হবে তৎসম। তারপরে একটা খুবই শর্টকাট টেকনিক দিলাম যে এইগুলো কি কি, যদি কোথাও আমরা কোনো শব্দে বা কোনো একটা শব্দে, যে কোনো শব্দে যদি আমি দেখি মূর্ধন্য আছে, কি আছে মূর্ধন্য আছে, চোখ বন্ধ করে কোন শব্দ তৎসম শব্দ। যদি কোনো শব্দ যদি আমি মূর্ধন্য স পাই, মূর্ধন্য স পাই, তাহলে এটা কোন শব্দ হবে তৎসম হবে। যদি কোন শব্দে যুক্ত খ পাই বা ক্ষীয় পাই, তাহলে কোন শব্দ হবে তৎসম। যদি কোন শব্দে রেফ থাকে, কি থাকে রেফ থাকে, সেটাও কি হয়ে যাবে তৎসম হয়ে যাবে। আবার দেখেন যদি আমরা আরো দেখছি, যদি কোথাও দীর্ঘইকার, দীর্ঘই বা দীর্ঘ উকার যদি থাকে, যদি দীর্ঘ বা দীর্ঘইকার থাকে, সেটাও কি যাবে তৎসম হয়ে যাবে। 6 নম্বর যদি রিকার থাকে, রিকার থাকলে কি হয়ে যাবে তৎসম হয়ে যাবে। তার মানে এগুলো হচ্ছে খুবই বেসিক জিনিস, তৎসম শব্দ চেনার জন্য প্রায় 24 থেকে 25টারও বেশি নিয়ম বা রুলস আছে। তো আমরা খুবই শর্টকাট আকারে 5 থেকে 6টা দিয়েছি। এই 6টা আপনাদের দিলাম কেন, যে এইগুলো দেখলে খুবই সহজে বোঝা যায় যে এগুলো থাকে চোখ বন্ধ করে কোন শব্দ তৎসম শব্দ। ঠিক আছে, আমি একবার হালকা রিপিট করে দিই। যদি কোথাও মূর্ধন্য থাকে তাহলে কি শব্দ হয়ে যাবে তৎসম। যদি কোথাও মূর্ধন্য স থাকে তাহলে কি শব্দ তৎসম। যদি কোথাও যুক্তক্ষ থাকে তাহলে কি শব্দ তৎসম। যদি কোথাও ক্ষীয় থাকে বা যুক্তক্ষ থাকে তাহলে কি হয়ে যাবে তৎসম। যদি কোথাও রেপ থাকে তাহলে কি শব্দ তৎসম। যদি কোথাও দীর্ঘইকার বা দীর্ঘ উকার থাকে কি শব্দ হয়ে যাবে তৎসম। যদি কোথাও রিকার থাকে কোন শব্দ হয়ে যাবে তৎসম। এগুলো তৎসম শব্দের খুব বেসিক রুলস। ঠিক আছে, ওকে, আমরা তৎসমটাকে পারবো। এরপরে শিখবো আমরা অর্ধ তৎসম। কি শিখবো অর্ধ তৎসম। ওকে, অনেকে বলছে যে ইন্টারেক্টিভ ক্লাস। ওকে, থ্যাংক ইউ। যারা আমার সঙ্গে কোঅপারেটিভ করছেন তাদেরকে আমি মন থেকে সাধুবাদ জানাচ্ছি এবং অনেক ধন্যবাদ জানাচ্ছি। ওকে, এরপর দেখেন যে আমরা অর্ধ তৎসম বলতে কি বুঝি। ঠিক আছে, আপনার খাতায় লিখে ফেলুন যে অর্ধ তৎসম, খাতায় ঝটপট লিখে ফেলুন যে অর্ধ তৎসম। ওকে, আসলে আমরা অর্ধ তৎসম নিয়ে আলোচনা করি। দেখেন অর্ধ তৎসম কিন্তু সে বলেই দিয়েছে যে অর্ধেক তৎসম। সে কি বলে দিয়েছে যে অর্ধেক তৎসম। অর্ধ মানে কি অর্ধেক, তৎসম মানে কি তার সমান। তার মানে যে শব্দটা অর্ধেক তৎসম, আমরা যদি সংজ্ঞা আকারে বলি যে শব্দটা তৎসম থেকে কিঞ্চিত পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় আসছে তাকে আমরা কি বলি অর্ধ তৎসম বলি। যেমন দেখেন যদি আমি লিখি শ্রাদ্ধ, শ্রাদ্ধ থেকে হয়ে গেছে শ্রাদ্ধ। ঠিক আছে, আবার দেখেন যদি আমি লিখি গৃহিণী, দেখেন গৃহিণী থেকে হয়ে গেছে কি গিন্নি, গৃহিণী থেকে হয়েছে গিন্নি। আবার দেখেন যদি লিখি আমি জ্যোৎস্না, দেখেন জ্যোৎস্না থেকে কি হয়ে যাবে জ্যোৎস্না। তাহলে দেখেন এই শব্দগুলো কিন্তু কিঞ্চিত পরিবর্তিত হয়ে বা অল্প একটু পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় এসেছে। এগুলোকে বলবো আমরা কি শব্দ অর্ধ তৎসম শব্দ। মনে রাখবেন এই পাশের শব্দগুলো অর্ধ তৎসম আর এই শব্দগুলো কি তৎসম। ঠিক আছে, আর এগুলো দেখি বোঝা যাচ্ছে তৎসম, কারণ কি রেফ আছে বা রফলা আছে, এখানে রিকার আছে, মূর্ধন্য আছে, এখানে খণ্ডত্ব বা মূর্ধন্য আছে, জফর আছে। এগুলো কিন্তু মোটামুটি বোঝার টেকনিক যে এগুলো দেখি বুঝতে এগুলো তৎসম শব্দ। তাহলে দেখেন যে শব্দগুলো তৎসম থেকে কিঞ্চিত পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় এসেছে তাকে কি শব্দ বলে অর্ধ তৎসম শব্দ বলে। ওকে, আশা করছি পারবেন, এটা খুবই সহজ জিনিস ছিল। এরপর শিখবো তদ্ভব। তদ্ভবটা কিন্তু একটু কঠিন বা একটু বোঝার বিষয় আছে, তদ্ভবটা আপনাকে বুঝতে হবে। দেখেন
তদ্ভব। মনে রাখবেন বা তদ্ভবের পাশে লিখে রাখবেন যে খাঁটি বাংলা, কারণ কি তদ্ভব শব্দগুলোকে বলা হয় খাঁটি বাংলা শব্দ, ঠিক আছে? পাশে লিখে রাখতে পারেন যে খাঁটি বাংলা। লেখাটা একটু পরিষ্কার করে লিখি, লিখেন যে তদ্ভব বা খাঁটি বাংলা। আসেন তদ্ভব শব্দ কাকে বলে। দেখেন এই তদ্ভব শব্দ কিন্তু বাংলা ভাষায় এসে তিনটা স্টেপ পার হয়। কয়টা স্টেপ পার হয়? তিনটা। প্রথমে এই সংস্কৃত শব্দ থেকে সংস্কৃত পরিবর্তিত হয়ে প্রাকৃত আসে, আবার প্রাকৃত থেকে পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় আসে। তার মানে তিনটা স্টেপে এসে আমাদের বাংলা ভাষা হয়। এইরকম শব্দ যতগুলো আছে আমরা এই শব্দগুলিকে বলি তদ্ভব শব্দ, ঠিক আছে? তার মানে দেখেন যে প্রথমে দেখবে সংস্কৃত, সংস্কৃত থেকে পরিবর্তিত হয়ে প্রাকৃত হবে, এই প্রাকৃত থেকে পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় আসবে। আসেন একটা উদাহরণ দিই, যদি আমি লিখি চর্মকার, কি লিখেছি যে চর্মকার, ঠিক আছে? এই চর্মকার থেকে পরিবর্তিত হয়ে যাবে চম্ম আর, কি হয়ে যাবে? চম্ম আর। এই চম্মর থেকে আবার পরিবর্তিত হয়ে যাবে চামার। তার মানে দেখেন এটা ছিল আপনার তৎসম শব্দ, এটা কি ছিল? তৎসম। তৎসম থেকে পরিবর্তিত হয়ে এটা হয়েছে প্রাকৃত, এটা কি হয়েছে? প্রাকৃত, ঠিক আছে? এই প্রাকৃত থেকে পরিবর্তিত হয়ে আমাদের বাংলা ভাষায় আসছে, এটাই হচ্ছে আমার তদ্ভব শব্দ। এটা কি শব্দ? তদ্ভব শব্দ। তাহলে কি প্রথমে কি ছিল? চর্মকার, চর্মকার থেকে কি ছিল? চম্ম আর, চম্মর থেকে হয়ে গেছে চামার। আশা করছি ব্যাপারটা বুঝতে পারছেন। আবার দেখেন যদি আমি আসি ঘিয়ের ক্ষেত্রে, যদি আসি আমি আরেকটা উদাহরণ দিচ্ছি। যদি লিখি আমি ঘৃত, দেখেন যদি লিখি আমি ঘৃত, প্রথমে ঘৃত, ঘৃত থেকে হয়ে গেছে যে ঘি অ, ঘিও থেকে হয়ে গেছে ঘি, ঘিও থেকে কি হয়ে গেছে? ঘি। তার মানে দেখেন এটাও স্টেপ করা আছে তিনটা। প্রথমে কি ছিল? ঘৃত। ঘৃত কোন শব্দ? ঘৃত হচ্ছে আমার তৎসম শব্দ। দেখেন ঘৃত থেকে কি হয়ে গেছে? ঘিও। এটা কোন শব্দ? এটা কিন্তু প্রাকৃত। মাথা থেকে কি বলবো? প্রাকৃত। প্রাকৃত থেকে আবার পরিবর্তিত হয়ে কি হয়ে গেছে? ঘি। এটা হচ্ছে আমাদের বাংলা ভাষার জন্য ব্যবহৃত হচ্ছে। এই ঘিটাকে বলবো আমরা তদ্ভব শব্দ। ক্লিয়ার? আসেন আরেকটা কমন উদাহরণ দিচ্ছি, যেটা আপনারা সবাই জানেন, পরীক্ষায় অনেকবার এসেছে, সেটা দিয়ে শেষ করবো ইনশাআল্লাহ। সেটা দেখেন যদি আমি লিখি যে হস্ত, কি লিখলাম? হস্ত। বললাম হস্ত মানে কি? হাত। তাহলে এই হস্ত থেকে আসছে হথু, ঠিক আছে? এই হথু থেকে আসছে কি? হাত। তার মানে দেখেন এই হাত কিন্তু তদ্ভব শব্দ। হাত কোন শব্দ? তদ্ভব শব্দ। ওকে, এটা খুব সহজ জিনিস, অনেকে হয়তো বুঝতে পেরেছেন। আর মনে রাখবেন যে প্রথমে যেটা থাকে এটা হচ্ছে আপনার সংস্কৃত শব্দ বা তৎসম শব্দ। এটা কোন শব্দ? সংস্কৃত বা তৎসম। এই সংস্কৃত থেকে পরিবর্তিত হয়ে প্রথমে যে স্টেপটা আসে এটাকে বলবো প্রাকৃত। এই প্রাকৃত থেকে আবার পরিবর্তিত যে স্টেপটা আসে এটাকে আমরা বলবো তদ্ভব শব্দ। এই তদ্ভব শব্দের আরেকটা নাম কি? খাঁটি বাংলা শব্দ। ক্লিয়ার? ওকে, আশা করছি ক্লিয়ার হয়েছে। এরপর আসেন দেশি শব্দ। এরপরে দেশি শব্দ। আসেন দেশি শব্দ কি? দেশি শব্দ হচ্ছে একদম আদিম অধিবাসীদের মুখের যে ভাষাটা আছে তাকে আমরা দেশি শব্দ বলি। এটা আমরা অনেকেই জানি, অনেকেই পারি। তো দেশি শব্দ নিয়ে আমার আর কিছু বলার নেই, আপনারা কিছু দেশি শব্দের উদাহরণ লিখে দেন তাহলেই হয়ে যাবে। কারণ কি দেশি শব্দের উদাহরণ সবার মুখস্থ হয়ে গেছে, একদম ঠটস্থ করা আছে। যাদের মুখস্থ আছে তাদেরকে অনেকগুলো থ্যাংক ইউ, যাদের মুখস্থ নেই তাদের সমস্যা নেই, আমি অনেকগুলো উদাহরণ বলে দিচ্ছি তাহলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন, ঠিক আছে? যেমন হচ্ছে দেশি শব্দ কি হতে পারে? হতে পারে হচ্ছে টোপর, হতে পারে ডাব, ঠিক আছে? টোপর ডাব। তবে এখানে একটু এক্সেপশন আছে, আমি এক্সেপশনটা দিয়ে দিচ্ছি। দেখেন এটা একটু স্টার দিয়ে লিখেন, কুড়ি আর চুলা, এটা একটু স্টার দিয়ে লিখেন, এটা পরীক্ষার সময় অনেকেই ভুল করবে। দেখেন এই কুড়ি এবং চুলা ক্লাস 9-10 এ যে ব্যাকরণ বা বোর্ড বইটা দেওয়া আছে, ওই বোর্ড বইয়ে কুড়ি এবং চুলা দেওয়া আছে দেশি শব্দের মধ্যে। কিন্তু আধুনিক বাংলা যে ব্যাকরণ, যেটাকে আমাদের ফলো করা উচিত, বা বাংলা একাডেমির যে ব্যাকরণ, সেই ব্যাকরণে দেওয়া আছে কুড়ি এবং চুলা হচ্ছে তদ্ভব শব্দ। তার মানে পরীক্ষায় যদি আসে তাহলে কিন্তু আমাদের কুড়ি এবং চুলা কিন্তু অবশ্যই তদ্ভব শব্দের মধ্যে যাবে। আবার বলছি, যদি পরীক্ষায় আসে যে কুড়ি কোন শব্দ, অনেকেই কিন্তু দেশি দাগাবে, কিন্তু দেশি উত্তরটা হয়ে যাবে ভুল। কারণ কি এই কুড়ি আলটিমেট যে গবেষণা থেকে যে ফলটা এসেছে, বা সর্বশেষ যে সংস্করণ আধুনিক বাংলা ব্যাকরণ বা যে ডিকশনারি সংস্করণটা আছে,
2020 এডিশনের সেই সংস্করণের 20 কিন্তু দেওয়া আছে তদ্ভব শব্দ, ঠিক আছে। ঠিক চুলাটাও কোন শব্দ আছে, চুলাও দেওয়া আছে তদ্ভব শব্দ। তো কোন পরীক্ষায় যদি এই চেঞ্জেবল গুলো আসে তাহলে কিন্তু আমাদের আপডেট থাকতে হবে এবং আপডেট উত্তরটাই কিন্তু উত্তর হবে। আপনি যদি ক্লাস 9 10 এর বই পড়ে উত্তর দেন যে হ্যাঁ 20 হচ্ছে, আমি দেখেছিলাম ওখানে যে শব্দ আছে উত্তর দিয়ে শব্দ হবে না, উত্তরটা ভুল, ঠিক আছে। উত্তর কি হবে যে 20 এবং চুলা তদ্ভব শব্দ। পরীক্ষায় আসলে আপনারা তদ্ভবকে দেখাবেন, প্রায়োরিটি দিবেন। ওকে, এরপরে আসে বিদেশি শব্দ। এরপরে কি আসে বিদেশি শব্দ। বিদেশি শব্দ দেখেন, এই বিদেশি শব্দ অনেকগুলো, কারণ কি এই বাংলাদেশে ব্যবসা সাপেক্ষে হোক, আত্মীয়তা সাপেক্ষে হোক, বিভিন্ন বা এই দেশকে পরিচালনা করার সাপেক্ষে হোক, অনেকজন অনেক দেশে এই দেশে আসছে, অনেক মানুষ আসছে। তো তাদের মুখের ভাষাগুলো আমরা ধীরে ধীরে গ্রহণ করে ফেলেছি। এই জন্য আমাদের এই বাংলাতে অনেক বিদেশি ভাষা ঢুকছে, ঠিক আছে। যেমন কি আছে, আরবি আছে, পর্তুগিজ আছে, হিন্দি আছে, উর্দু আছে, তারপর হচ্ছে ফার্সি আছে, ইরানের যে ভাষাটা আছে এগুলো আছে। তার মানে কি ভাষা আমাদের বিদেশি ভাষা অনেক আছে। আমরা কোনো ভাষাকে নেগলেক্ট করতে পারবো না, সবকিছু মিলে আমাদের বাংলা ভাষাটা সমৃদ্ধ হয়েছে। তো আজকে আমি বিদেশি শব্দ অনেকগুলো আছে, বিদেশি শব্দের উপরে একদিন একটা ক্লাস নিতে হবে। কারণ কি বিদেশি শব্দ থেকে কোশ্চেন প্রত্যেক পরীক্ষাতে একটা করে আসবেই বা আসেই। আমি এই প্রাথমিক শিক্ষকের প্রশ্নগুলো বিগত 10 বছরের প্রশ্ন দেখেছি। এই বিগত 10 বছরে এই কোনটি কোন ভাষার শব্দ বা এটা কোন ভাষার শব্দ, একটা শব্দ দিয়ে বলে কোন ভাষা থেকে এসেছে বা নিচে কোনটি ফার্সি শব্দ, এই শব্দখানা থেকে কোশ্চেন আপনার আসবেই আসবে, মাস্ট আসবে। আপনাকে কি করতে হবে, মুখস্থ রাখতে হবে। আর মুখস্থ রাখবেন কিভাবে, অবশ্যই মুখস্থ রাখবেন টেকনিক্যাল বা গল্পের আকারে, ঠিক আছে। যদি গল্পের আকারে মুখস্থ রাখেন তাহলে দেখবেন যে শব্দগুলো মনে থাকবে। যেমন দেখেন, আমি আজকে ছোট্ট একটা উদাহরণ দিয়ে আপনাকে জাস্ট বোঝানোর সাপেক্ষে বলছি যে আমি কিভাবে মুখস্থ করেছি বা আমি কিভাবে ক্লাসে পড়াই বা অন্যান্য কোচিং সেন্টারগুলোতে যেভাবে পড়াই। কারণ কি গল্প আমাদের মিনিমাম শব্দ শিখতে হয় 150 থেকে 200। আমার প্রায় 200 শব্দের রিজন জানা আছে যেগুলো বিভিন্ন পরীক্ষায় এসেছিল। কেন, আর এটা কেন মুখস্থ করেছি, কারণ কি এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে, আসলে যেন আমি এখান থেকে একটা মার্কস মিস না করি। দেখেন আমাদের আরবি শব্দ কিন্তু অনেক পরীক্ষায় আসছে রেগুলার আসতেছে। তো আরবি থেকে কিন্তু দুইটা শব্দ আছে, একটা হচ্ছে প্রশাসনিক শব্দ আর একটা ধর্মীয় সংগত। মনে রাখবেন যে ধর্মীয় সংগত শব্দগুলো পরীক্ষায় খুব কম আসে। কারণ কি যেহেতু ধর্মীয় সংগত বিষয় হচ্ছে আরবি ইসলামের, আমরা যে মুসলিম যারা মুসলমান বা মুসলিম তারা এই শব্দের রিজন গুলো বা অর্থগুলো ভালো বোঝে, তারা বুঝতে পারবে। কিন্তু যারা অন্য ধর্মাবলম্বী তারা কিন্তু সহজে বুঝতে পারবে না। এই মানে বৈষম্যটার সাপেক্ষে দেখা গেছে যে ধর্মীয় সংক্রান্ত আরবি বলেন বা ফার্সি বলেন এই শব্দগুলো খুবই কম আসে। তাহলে আসে কোনগুলো, প্রশাসনিক। এই প্রশাসনিক যে শব্দগুলো পরীক্ষায় অনেকবার আসছে, আমি গল্প আগে মুখস্থ করছি। দেন আরবি গল্পটা এরকম মুখস্থ করছি। এই গল্পটার জন্য আমি একটা নায়িকাকে নিয়েছি। সেই নায়িকা হচ্ছে সবার খুব পছন্দের নায়িকা। এই সময় না, যদিও অনেক আগের সময়, এখনো মুভি টুভি করছে, তাকে তো আমি গল্প বানিয়েছি। গল্পটা এরকম দেখেন, আমি জাস্ট একবার বলে দিচ্ছি আপনাদের বোঝানোর সাপেক্ষে যে গল্পটা এরকম যে আমাদের গল্পের নায়িকা হচ্ছে মৌসুমী, ঠিক আছে। গল্পটা এরকম যে মৌসুমী লেবুর শরবত খেয়ে গায়ে আতর মেখে নবাব আকবরের জলছা ঘরে কায়দা করে ঢুকে গজল গায় আর জৌলুস দেখায়। মহল্লার দুই ফাজিল ছেলে আবির ও নাজিম ফরিয়াদি হয়ে ইশারায় গভীর নজর দেয়। এটাকে মৌসুমীবাবু মস্করা মনে করে তার মোলায়েম হাতে আদর করে হালুয়া খাওয়ায় আর বলে, শয়তান মুসাফির, অন্তরে তোর তুফান হাজির হলেও আমার ইজ্জতে হামলা করবি না, কারণ এটা কামালের আমানত, আর আমি গরিব কিন্তু খারাপ না। এখানে দেখেন এই গল্প বানানোর সাপেক্ষে আমি যে মেইন বা প্রধান শব্দগুলো বলেছি তার 99% কি শব্দ, আরবি শব্দ। যেমন কি মৌসুমী আরবি শব্দ, লেবু আরবি শব্দ, শরবত আরবি শব্দ। যেমন কি মৌসুমী লেবুর শরবত খেয়ে, দেখেন মৌসুমী লেবু শরবত আরবি শব্দ। গায়ে আতর মেখে, আতর আরবি শব্দ। নবাব আকবরের জলসা ঘরে, নবাব আকবর জলসা আরবি শব্দ। নবাব আকবর জলসা করে কায়দা করে ঢুকে গজল গায়, কায়দা আরবি শব্দ, গজল আরবি শব্দ। কায়দা করে গজল গায় আর জৌলুস দেখায়, জৌলুস আরবি শব্দ। মহল্লার দুই ফাজিল ছেলে আবির ও নাজিম, মহল্লা, ফাজিল, আবির, নাজিম আরবি শব্দ। তার মানে আমি এইভাবে মুখস্থ করে মানে শিখেছি বা মুখস্থ করেছি। তো আপনাদের যদি আমি গল্পগুলো ভালো করে দিয়ে দিই বা কিছু টেকনিক দিয়ে দিই, দেখবেন যে আপনারও দেশি শব্দ বলেন বা বিদেশি শব্দ বলেন, আরবি, ফার্সি, পর্তুগিজ শব্দগুলো আপনার মুখস্থ হয়ে যাবে। আর যখন এই শব্দগুলো আপনার মুখস্থ হয়ে যাবে তখন এখান থেকে কোনো প্রশ্ন আসলে গল্প থেকে ইজিলি পেরে যাবে, ঠিক আছে। তার মানে এগুলো আমরা ধীরে ধীরে পর্যায়ক্রমে শিখবো, এগুলো আমরা ধীরে ধীরে পর্যায়ক্রমে শিখবো। আর এরকম সবগুলো গল্প খুব মজার, খুব ইন্টারেস্টিং। আসলে এই গল্পগুলো যদি ভালো করে লিখে দেয়, আপনাকে দিয়ে যদি 2-3 বার আমি বলিয়ে নেই, দেখবেন যে আপনি যদি এগুলো 3-4 বার বলেন, আপনার গল্পটাও মাথায় ঢুকে যাবে আর শব্দগুলো মাথায় থেকে যাবে। তখন দেখবেন যে শব্দ ভান্ডার থেকে আল্লাহর রহমতে কোনো প্রবলেম হবে না, ইনশাআল্লাহ অনেক শব্দগুলো শিখে যাবে, ঠিক আছে। আশা করছি পারবেন।
তো আজকে ক্লাসকে আর বেশি লেন্দি করছি না, আজকে ক্লাসের টাইম আমাদের শেষ হয়ে এসেছে। আজকে মোটামুটি শব্দ ভান্ডারের শব্দ প্রকারভেদ মোটামুটি যেগুলো খুব ইম্পর্টেন্ট যতটুকু লাগবে ততটুকু শেষ করে দিয়েছি। হয়তো এই শব্দ ভান্ডারটা বাকি আছে, এই শব্দ ভান্ডারের উপর মিনিমাম 2 থেকে 3 ঘন্টার ক্লাস লাগে। এটা হয়তো আমরা জুম অ্যাপে বা অন্য কোনো দিন অন্যভাবে ক্লাসে আবার সিকোয়েন্সিয়ালি শিখবো। টিল দেন ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন। আর আমি এরই মধ্যে একটু অবৈদুল্লাহ স্যারের সঙ্গে একটু কানেক্ট হয়ে নিই যে স্যারকে জানাই দিই যে ক্লাসটা শেষ করতে যাচ্ছি একটু। আর আপনারা আমাদের সঙ্গে থাকেন, আমাদেরকে সাপোর্ট দেন। আমরা আপনাদের সহযোগিতার জন্য নেমেছি বা আমরা আমাদের একটা জায়গা থেকে একটা মটো নিয়ে নেমেছি যে হ্যাঁ আমরা এই সার্ভিসগুলো দিব। তো আপনারা এটাকে আরো বেশি ভাবে ভালোভাবে এগিয়ে যাওয়ার জন্য আপনাদের আসলে সহযোগিতা একান্তভাবে আমরা কাম্য করি, ঠিক আছে? কারণ কি আপনারা যখন যে যতটা আমাদেরকে সাপোর্ট করবেন আমরা আমাদের জায়গা থেকে সার্ভিসগুলো আরো ভালো দিতে হবে। সেটা টিচারকে আপনি মোটিভ করে হোক বা টিচারকে হেল্প করে হোক, যারা উদ্যোক্তা হিসেবে আছেন তাদেরকে সাপোর্ট দিয়ে হোক, তারা যেভাবে চাচ্ছেন তাদেরকে একটু তাদেরকে সম্মান দেখিয়ে হোক, যেভাবে হোক একটু সাপোর্ট করেন। দেখবেন যে আমরা এই মার্কস পড়ার অনেক দূর এগিয়ে যাবো ইনশাল্লাহ। এবং আমাদের উদ্দেশ্য সৎ, আমরা জানি আমরা অনেক দূর এগিয়ে যাবো। শুধু আপনাদের সহযোগিতা দরকার, আপনাদের ভালোবাসা দরকার, ঠিক আছে? ঠিক আছে। আর আশা করছি আপনারা ক্লাসটা এনজয় করেছেন। আমি আমার জায়গাতে চেষ্টা করছি ক্লাসটাতে সর্বোচ্চ দেওয়ার জন্য। হয়তো কিছু মিসিং থেকে থাকে, ওগুলো ইনশাআল্লাহ নেক্সট ক্লাসগুলোতে পেয়ে যাবেন আপনারা ইনশাআল্লাহ, ঠিক আছে? স্যার ক্লাসটা শেষ করুন স্যার। আসসালামু আলাইকুম। ওকে, তাহলে ক্লাস শেষ করার অনুমতি পেয়েছি। আপনারা আমাদের সঙ্গে কানেক্ট থাকবেন, যোগাযোগ রাখবেন আমাদের সঙ্গে। আমাদের পেজ আছে, গ্রুপ আছে, গ্রুপটাকে বেশি ইনফরমেটিভ করবেন। নিজ দায়িত্বে গ্রুপে একটু মেম্বার অ্যাড করেন, তাহলে অন্যরাও জেনে যাবে। আর লাইভ ক্লাসগুলো সব স্যারের লাইভ ক্লাসগুলো নিজেরা করবেন, প্লাস শেয়ার করবেন, অন্য ফ্রেন্ডদেরকে করার জন্য ইনভাইট করবেন বা মেনশন করবেন। যত বেশি আমরা ছড়িয়ে দিতে পারবো তত বেশি আমাদের মায়া দিকে ছড়িয়ে যাবে, আর আপনাদের মায়াগুলো আমরা রিসিভ করব, ঠিক আছে? ঠিক আছে, সালাম জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।